আসসালামু আলাইকুম। এনটিআরসিকে কেন্দ্র করে আমাদের ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের যে ২৪টা ক্লাস আমরা যে ধারাবাহিক রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিচ্ছি, মূলত সেটারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা হাজির হয়েছি ৮ নাম্বার থেকে ক্লাস শেষ করে ৯ নাম্বার ক্লাসে। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয়ের কথা যদি বলি, আমাদের কিন্তু রুটিনে দেয়া রয়েছে এবং আপনারাও নিশ্চয়ই অবগত রয়েছেন। রুটিন অনুযায়ী আমাদের আজকের যে ৯ নাম্বার ক্লাস সেটার আলোচ্য বিষয়ের কথা যদি বলি, তো এটার আলোচ্য বিষয় হচ্ছে কারক এবং একই সাথে মুখস্থ বেইজের কথা যদি বলি তো বিপরীত শব্দ। তো আমরা কারক এবং বিপরীত শব্দ দুইটাই কিন্তু মোটামুটি একটা আ প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য যেইটুকু দরকার ইনশাআল্লাহ আশা করি আজকের ক্লাসে সেটা হয়ে যাবে। আপনারা অনেকেই লাইভে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন। মামুন খান বলেছেন শেয়ার ডান, হ্যাঁ? তো আপনারা যারা শেয়ার দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা আজকে নতুন করে যুক্ত হয়েছেন আপনাদেরকে আ স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আপনারা আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে, যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই মেনশন করে জানিয়ে দিবেন, যাতে করে আমাদের এই ক্লাসগুলো যেন দেখে তারাও উপকৃত হতে পারে, হ্যাঁ? এ হচ্ছে বিষয়। আর আমাদের এই বইয়ের কথা যদি বলি যে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংকের কথা যদি বলা হয়, তো এই বইটা সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি বলা যায় যে সবাই অবগত। তারপরেও যেহেতু আমাদের পেজে নতুন, নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে যদি বলি যে এই বইটা ক্রয় করার মাধ্যমে আমাদের একটা প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটা কিন্তু আপনাকে সেন্ড করা হবে এবং এই বইটা কেনার মাধ্যমে আপনি আমাদের এই গ্রুপ থেকে সব কিছু সুবিধা পেয়ে যাবেন। সব কিছু বলতে আপনি সেখানে পিডিএফ পাবেন, আপনি সেখানে সাজেশনস পাবেন, আপনি একই সাথে আপনার যে প্রস্তুতি, তো এই প্রস্তুতিটা আসলে কেমন হয়েছে তার জন্য কিন্তু আমাদের রেগুলার কিন্তু পরীক্ষার আয়োজন করা হয়েছে। তো সেই পরীক্ষাগুলোও কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারেন। এক কথায় মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ, হচ্ছে বিষয়। তো অনেকেই যুক্ত হয়েছেন লাইভে, অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। জি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমাদের যে আলোচ্য যে বিষয়টা রয়েছে কারক। তো কারক সম্পর্কে যদি বলি, এটা কিন্তু আসলে নিবন্ধন পরীক্ষার জন্য যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এইটা নিবন্ধন তো রয়েছেই, পাশাপাশি সামনে যে হেড টিচারের কথা যদি বলি বা রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল গত ১১ তারিখে, যদি বলা হয় শ্রম এবং পরিবেশ মন্ত্রণালয়ের যে পরীক্ষা ছিল, অর্থাৎ আমাদের যে শ্রম পরিদর্শক নামে যেই পরীক্ষাটি ছিল সেখানেও কিন্তু আমাদের যে এই বইটা যে রয়েছে একটু কথা না বললেই না আসলে। তো এই বই থেকে কিন্তু আমাদের 80% কমন এসেছে, হ্যাঁ? তো আপনারা যারা বই অলরেডি কিনেছেন, আপনারা যারা অলরেডি যারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের যদি কনফিউশন মনে হয় আপনারা চাইলে আমি যদি আমার বাংলার কথা যদি বলি স্পেশালি, আপনি আমার বাংলার সাবজেক্টটা আমাদের এই বইয়ের সাথে আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন, হ্যাঁ? 80% এবং আমি যে নিয়ম পড়িয়েছি, তো নিয়মের মধ্যেই কিন্তু সবকিছু যদিও গ্রামেটিক্যাল কম আসছে, সাহিত্য অংশটা একটু বেশি ছিল। তো সবগুলো সাহিত্যই কিন্তু কমন আসছে। সবগুলো সাহিত্যই কমন আসছে। আর বলা যায় যে গ্রামেটিক্যাল যেগুলো ছিল ওগুলো নিয়মের মধ্যেও ছিল এবং হুবহু ছিল, সবকিছুই ছিল। তো 80% কমন বলা যায়। তো আপনারা চাইলে কিন্তু এই বইটা আপনারা হাতে নিয়ে এবং কোশ্চেনটাকে হাতে নিয়ে চাইলে মিলিয়ে দেখতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, একজন বলছেন যে পরীক্ষার রুটিন বুঝতে পারছেন না। পরীক্ষার রুটিন না বোঝার আসলে কোনো সুযোগ নাই, হ্যাঁ? আপনি আমাদের যে পেজ রয়েছে, আপনি যদি আমাদের বইটা কিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের গ্রুপে রুটিনটা কিন্তু পেয়ে গেছেন। আর যদি আপনি আমাদের এই বইটা ক্রয় না করে থাকেন, তাহলে কিন্তু আমাদের যে ক্লাস এখন দেখছেন, এখন যে লাইভ হচ্ছে, এই ক্লাসের নিচে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু দেয়া রয়েছে আমাদের ক্লাস রুটিন, আমাদের ক্লাস পরীক্ষার রুটিন সবকিছুই কিন্তু এই রুটিন দেখলে তারিখ সহ সবকিছু কিন্তু বিস্তারিত দেয়া রয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমরা শুরু করে দিব। তার আগে একটু দেখব বরাবরের মতো আমি আমার ক্লাসে যেটা করি সচরাচর, যে এই পরীক্ষাগুলোতে আ আসলে এই অধ্যায়টা আমি যে অধ্যায়টা পড়াই, এই অধ্যায়টা আসলে এনটিআরসিএ বা নিবন্ধন পরীক্ষার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এটার একটা সামারি কিন্তু আমি প্রতিবারই বা প্রতি ক্লাসে কিন্তু আমি দিয়ে থাকি। সেটা যদি বলি কারক অধ্যায়টা। তো এই অধ্যায়টা আসলে গুরুত্ব কেমন সেটা যদি আমরা একটু খেয়াল করি, নিশ্চয়ই আপনারা জানি যে ৩ টা পর্যায় রয়েছে। কি, কি? কলেজ পর্যায়, স্কুল এবং স্কুল ২ অর্থাৎ কলেজ, হাই স্কুল এবং মাদ্রাসা বা ইবতেদায়ী যেটাকে আমরা বুঝি। তো খেয়াল করি এইটা কলেজের যদি শুরু করি আমি ষষ্ঠ থেকে শুরু করে প্রথমের দিকে অতটা আসেনি।
অর্থাৎ শুরুর দিকে কিন্তু ষষ্ঠ থেকে দশম পর্যন্ত বা সপ্তম থেকে দশম পর্যন্ত যদি বলি কোনো বারই কিন্তু পরীক্ষায় আসেনি, কিন্তু 11 বার থেকে শুরু করে বা 11তম নিবন্ধন থেকে শুরু করে কিন্তু প্রশ্ন কিন্তু দেখেন 2টা আসছে, তারপর একটা, বলা যায় যে কোনো বারই কিন্তু মিস হয়নি এবং একই সাথে একাধিক প্রশ্নও কিন্তু আসতে দেখা গিয়েছে, যেটা 16তম নিবন্ধনে ছিল 2টা প্রশ্ন। অর্থাৎ বলা যায় যে 11তম থেকে শুরু করে লাস্ট যে নিবন্ধন পরীক্ষা ছিল 18তম পর্যন্ত সবগুলো পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে চলে আসছে। এবং একই সাথে যদি বলি স্কুল এবং স্কুল টু, এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন? খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একাধিক, অর্থাৎ 2টা করে আসছে, হ্যাঁ 2টা ইভেন 3টা পর্যন্ত আসতে দেখা গিয়েছে। তাহলে এই অধ্যায়টা বা এই টপিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আসলে আমাদের বলার অপেক্ষায় রাখে না, যেটা আমরা আসলে আমাদের স্লাইডে দেখেই বুঝতে পারছি। ঠিক আছে? তো এইটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা কোনটা গুরুত্বপূর্ণ বেশি এবং কোনটা কম গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে খুঁজে বের করে আপনাদের যেন সুবিধা হয়, এই জন্যই মূলত দেয়া। আপনারা কিন্তু এই অধ্যায়গুলোতে একটু ইফোর্ট বেশি দিবেন। কেন? কারণ এই অধ্যায় থেকে কিন্তু কোনোবারই প্রশ্ন মিস যায় না এবং একাধিক প্রশ্ন আসার কিন্তু নজির রয়েছে, হ্যাঁ, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, যাই হোক, আমরা শুরু করে দিব। তার আগে বিপরীত শব্দের কথা যদি বলি, আজকে থেকে কিন্তু আমাদের বিপরীত শব্দ এটাও যে কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে 18তম থেকে শুরু করে একদম শুধু 14তে আসেনি, প্রায় বলা যায় যে প্রতিটা নিবন্ধন পরীক্ষায় কিন্তু এসেছিল, হ্যাঁ, যদিও প্রথম দিকে অতটা আসেনি, বাট পরবর্তীতে খেয়াল করে দেখব মোটামুটি সব জায়গায় সবটা পরীক্ষাগুলোতেই কিন্তু এই বিপরীত শব্দ থেকে কিন্তু চলে আসে। তো মুখস্থ বেই যদি বলি যে বাগধারা, তারপর সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তো এই বিষয়গুলো যেগুলো রয়েছে, পরিভাষা এতটাই গুরুত্বপূর্ণ, এগুলো আসবেই আসলে, হ্যাঁ, এটা আসলে না আসার কোনো সুযোগ নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পড়ার বিষয়ে আমি কিন্তু এর আগেও বলেছি যে আপনারা শুরুতেই যেটা বলেছি যে আপনারা হচ্ছে বিগত প্রশ্ন যেগুলো রয়েছে, বিগত প্রশ্ন আপনার কাছে যেই বইটায় থাকুক, এই বইয়ের শেষে গিয়ে দেখবেন যে প্রচুর বিগত বিসিএস, ইন্টার সিএ, হাই স্কুল, ব্যাংক, তারপর বিভিন্ন ভার্সিটির যে পরীক্ষাগুলো ছিল সেগুলা, এই সবগুলো প্রশ্নগুলো কি করবেন, সুন্দরভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবেন। এটা শেষ করার পরে আমার সাজেশন হচ্ছে যে আমাদের পূর্ব অভিজ্ঞতা যেটা বলে, পূর্ব যে পরীক্ষাগুলো ছিল সেখান থেকে কিন্তু এই বিগত প্রশ্ন থেকেই কিন্তু কমন চলে আসে সবগুলোই, হ্যাঁ। আর 2-1টা যেগুলো আসে না, এগুলো আসলে আপনি ভেতর থেকে পড়লেও কমন আসে না। তো তারপরেও আপনাদের যাদের কাছে মনে হয় যে এটা আসলে যথেষ্ট না, আপনারা চাইলে কিন্তু বিগতর পাশাপাশি অবশ্যই ভেতর থেকে পড়তে পারেন। সেটা আপনার যে কোনো বই থেকে, আপনার কাছে যে বইটা রয়েছে সেই দিক থেকে কিন্তু আপনারা পড়তে পারেন। যেহেতু এই অধ্যায়টা আসলে মুখস্থ বেস যেগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে স্লাইডে দেওয়ার মতো কিছু নাই। এগুলো সবাই কিন্তু আপনাদের কাছে সব কিছুই, যারা স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা চাকরি প্রার্থী, সবার কাছেই কিন্তু আমি ধরেই নিচ্ছি অবশ্যই বাংলা কোনো না কোনো বই রয়েছে এবং জব সলিউশন যেই সিরিজেরই হোক না কেন আছে। তো ওগুলো থেকেই কিন্তু আপনারা কিন্তু এই বিষয়গুলো পড়তে পারছেন বা পারবেন। সুতরাং আমি এটার জন্য আলাদাভাবে স্লাইডটা দেই নাই। আচ্ছা, তো এখন আমরা যেটা শুরু করব যে কারক অধ্যায়টা, হ্যাঁ, কারক অধ্যায়টা পুষ্পা খাতুন বলেছেন আমি গ্রুপে যুক্ত হতে পারছি না, বইটা কিনেছেন। আপনি আমাদের যে পেজ রয়েছে সেখানে এসএমএস করবেন, এসএমএস করলে আপনার অ্যাড করে নেবে। তারপরেও যদি সমস্যা হয় আমাদের হেল্পলাইন রয়েছে, চাইলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। ওকে, তো আমরা বেসিক আলোচনা করব, হ্যাঁ। বেসিক আলোচনা আসলে কি, আমরা কিন্তু কারক অধ্যায়টা কিন্তু গুরুত্বটা আসলে কেমন আমরা নিশ্চয় জেনেছি। তো আমরা কারক শেখার আগে প্রথমে জানবো হচ্ছে বেসিকটা আসলে কেমন, হ্যাঁ। বেসিক ধারণা করলে কিন্তু আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো আর কারক অধ্যায়টা কিন্তু আমি 2 দিনে ক্লাস রেখেছি, অর্থাৎ আজকে এবং পরবর্তী যেই দিন ক্লাস হবে সেই দিন কিন্তু আমরা 2 দিনে কারকটা শেষ করার চেষ্টা করব। তো খেয়াল করি কারকের সংজ্ঞা যদি বলি, যে সংজ্ঞাটা যদি আমি একটু লিখে দেই, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলবো। কিরকম একটু খেয়াল করে যদি আমরা বলি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলে জানি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে টোটালে পদ কতগুলো, হ্যাঁ, ক্রিয়াপদের সাথে সম্পর্ক, তাই না, অন্যান্য পদের যে সম্পর্ক। তো আমরা নিশ্চয় জানি যে পদ কতগুলো রয়েছে, আমরা জানি যে পদ রয়েছে কিন্তু টোটালে 5টি, হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টি যে রয়েছে পদ,
এই 5টি পদকে আমরা নিশ্চয়ই জানি, সেগুলো পড়ে আসছি। তো এই 5টি পদের মধ্যে একটা পদ হচ্ছে কি ক্রিয়া। তাহলে আমরা জেনেছি কি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই হচ্ছে মূলত আমরা কারক বলবো। তো এখন কথা হচ্ছে এটা তো আসলে বইয়ের কথা হয়ে গেল, তাই না? আমরা তো অনেক সময় আসলে জাস্ট মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে বুঝিয়ে পড়ি না। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলবো, কারক বলবো। এখন আমি যদি একটা উদাহরণ দেই, খেয়াল করি, যদি বলি যে খুব কমন একটা উদাহরণ আমরা সবাই জানি যে আমি ভাত খাই, হ্যাঁ, আমি ভাত খাই। তো এখন কথা হচ্ছে যে আমি ভাত খাই। আচ্ছা, এই খাই কথা যেহেতু আসছে, একটা কথা বলি এটা নিয়ে, যে আমরা কিন্তু অনেকেই যারা অনার্স শেষ করেছে, মাস্টার শেষ করেছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে কোথায় খাই হবে আর কোথায় খাই হবে। এটা কিন্তু আমাদের খুবই একটা কমন প্রবলেম, যেটা আমি আসলে অনেক ভার্সিটি পড়ো স্টুডেন্টকেও আমি দেখেছি তারা এই জিনিসটা ভুল করে। এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত যেভাবে হোক। তো যদি বলি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে, আমি হচ্ছে সবসময় কি হবে, আমি খাই, রস্বই হবে। হ্যাঁ, সে সে খায়, হ্যাঁ, রহিম খায়, নট খাই, এই জিনিসটা অন্তুস্থ অ এবং রস্বই, এটার ব্যবহার আমাদের কিন্তু জানতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অনেকেই, বাট খাই এবং খাই এই দুইটার পার্থক্য জানি না। অর্থাৎ ফার্স্ট পার্সন মানে কি, আমি, আমরা, হ্যাঁ, আমরা, তাই না? তো আমি যদি বলি তো আমি খাই, আমি কখনো খাই হয় না, হ্যাঁ, আমি কখনো খাই হয় না। আমরা কিন্তু এই আমি খাই লিখে রেখি, যেটা আসলে ভুল। হ্যাঁ, বা সে কি বলে, সে খায় না, সে খায়, আর আমি হচ্ছে খাই। এটা একটু মাথায় রাখবো আমরা। তো যাই হোক, আমরা একটু টপিকের বাইরে চলে গিয়েছি, প্রসঙ্গে আসলো তাই কথাটা বলে রাখলাম, এই হচ্ছে বিষয়। তো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন যে খাই এবং খাইয়ের যে বিষয়টা, অর্থাৎ আমি যদি বলি যে আমি খাই, আমির সাথে হচ্ছে খাই, আর সে হচ্ছে খাই, বা আমরা খাই, সে খায়। তো যাই হোক, এই বিষয়টা আমরা জানি। তো এখন দেখবো যে আসলে আমি ভাত খাই, এটাকে আসলে কারকটা আসলে কিভাবে খেয়াল করব। আমরা আমরা প্রশ্নে পড়েছি কি, আমাদের সংজ্ঞায় জেনেছি কি, যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদ, অন্যান্য কি কি পদ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। অর্থাৎ ক্রিয়া বাদে যদি আমরা আরো চারটাকে যদি ধরি, চারটা পদকে যদি বলি, সেগুলো পদের সাথে যে সম্পর্ক। তো আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে কি, যে আমরা যখন পড়ি তখন কি করি, সাপোজ যদি বলি যে আমির নিচে হচ্ছে আন্ডারলাইন করা, এখন যদি বলি আমি আসলে কোন কারক, হ্যাঁ, বা ভাতের নিচে আন্ডারলাইন করা। তো আমাদের সব থেকে যেটা কমন প্রবলেম, আমরা প্রশ্ন দেখে আগে ভার্ব খুঁজি না বা ক্রিয়া খুঁজি না, যে আসলে আহ, আমাদের যে এইটা বা কারকটা শেখার পূর্ব সত্ত্বই হচ্ছে আমাদের আগে ভার্বকে প্রশ্ন করতে হবে। যেহেতু আমাদের সংজ্ঞায় বলা আছে যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক, সুতরাং আগে আমি ভার্বের দিকে ফোকাস দেবো, তারপরে আমি আন্ডারলাইন কোথায় আছে সেদিকে আমরা নজর নজর রাখবো বা খেয়াল করব। তো আমাদের মেইন সমস্যা হচ্ছে কি, আমরা আগে আন্ডারলাইনটা দেখেই তারপরে আমরা কি করি, আমরা সবাই জানি কি, কি বলে এটা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কি কর্তৃকারক, আর কি বা কাকে দিয়ে করলে হচ্ছে কর্মকারক। তো এই কে বা কারা আর কি বা কাকে দিয়ে করলে আমাদের যে একটা প্রবলেম, এটা কিন্তু খুব সব জায়গায় কিন্তু এটা এই নিয়মটা আসলে যথেষ্ট না। কারণ এই নিয়মটা হচ্ছে ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত যদি বলি, বা 8 পর্যন্ত কিন্তু এটা কমন যে বিষয়গুলো এগুলো কিন্তু হয়, বাট ডিপলি যদি বলি বিশেষের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য এই নিয়মটা কিন্তু যথেষ্ট না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমরা সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাই এটাই একটু চেষ্টা করি। তো সবগুলো যেহেতু হয় না, তো আমরা একটু জানবো বেসিক নিয়ম যেটা, মূল নিয়ম যেটা, এটা হচ্ছে ভার্বের সাথে অন্যান্য পদের সম্পর্ক। তাহলে ভাতটা হচ্ছে কি, এখানে একটা নাউন, আমি হচ্ছে কি, আমি হচ্ছে একটা প্রোনাউন, তাই না? নাউনের পরিবর্তন যেটা, এটা আমরা নিশ্চয় জানি। তাহলে এই ভার্বের সাথে এই আমি এবং ভাত, অর্থাৎ প্রোনাউন এবং কি নাউনের যে সম্পর্ক বা অন্যান্য পদের সম্পর্ক, এটাকে আমরা কারক বলবো। এটা হচ্ছে মেইন বিষয়, এটাকে আমরা কারক বলবো। হ্যাঁ, তো এখন আচ্ছা, তো এটাকে আমরা কারক বললাম। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যদি বলা হয় যে আমি ভাত খাই, তাহলে এখানে খাওয়ার কাজটা কে করতেছে, আমরা প্রথমে খেয়াল করবো যে ভাত খাই, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের সাথে যদি বলি আন্ডারলাইনের সাথে যদি আমির নিচে আন্ডারলাইন করা, তাহলে কি বলবো, এই ক্রিয়ার পদের সাথে আমির সম্পর্ক কি, খাওয়ার সম্পর্ক, খাচ্ছেটা কি আসলে, এটা কিন্তু আমি খাচ্ছি। তাহলে আমি যদি খাই সেক্ষেত্রে এটা হচ্ছে কি কর্তৃকারক, না কর্তৃ। আর যদি বলা হয় যে খাচ্ছি কি, ভাত খাচ্ছি, তার মানে এটা আমরা নিশ্চয় জানি এটা হচ্ছে কি কর্মকারক। আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে কর্মকারক। তারপর যদি বলা হয় যে আমি ভাত খাচ্ছি, যদি বলি যে আমি চেয়ারে বসে ভাত খাচ্ছি বা আমি রেস্টুরেন্টে বসে ভাত খাচ্ছি,
বা আমি যে কোনো একটা জায়গায় বসে ভাত খাচ্ছি, তাহলে সেই জায়গাটা কিন্তু কি হবে, অধিকরণ কারক। কেন? কারণ আমরা নিশ্চয়ই জানি যে স্থান যদি বোঝায় সেক্ষেত্রে আমরা সেটাকে অধিকরণ হিসেবে জানি। তাহলে যদি বলি যে আমি ভাত খাই, হ্যাঁ, আমি ভাত খাই, সেক্ষেত্রে আমিটা কর্তৃকারক, ভাতটা কর্ম, এবং আমি কোথায় বসে ভাত খাচ্ছি, চেয়ারে বসে ভাত খাচ্ছি, ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছি, সেই ডাইনিং টেবিলটা কি স্থান, তার মানে কি এটা অধিকরণ কারক। এখন যদি বলা হয় যে আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, তাহলে এই হাত, এই যে মুখে যে ভাত দিচ্ছি হাতটা দিয়ে, এটাকে আমরা কি বলবো, যন্ত্র সহায়ক বা উপায়, অর্থাৎ হাতের সাহায্য। তার মানে এই হাতের যে সহযোগিতা, এটা কি বলবো আমরা, করণ কারক, তাই না? নিশ্চয়ই আমরা এগুলো জানি। আর যদি বলি যে আমি সকাল থেকে ভাত খাচ্ছি বা 7টা থেকে ভাত খাচ্ছি, সকাল 7টা থেকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অপাদান কারক। কেন? কারণ সকাল থেকে যদি বোঝাই তাহলে সেটা কি হবে, সময়ের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রেও কিন্তু অধিকরণ কারক হবে, তাই না? আর সকাল থেকে যদি বলি সকাল থেকে ভাত খাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা অনেক সময় জেনেছি যে নেগেটিভ বোঝালে বা প্লাস মাইনাসের যে বিষয়গুলো, ওগুলো আমরা জেনেছি। তো আমরা প্রথম যে বিষয়গুলো জানবো, যে আজকে আমরা কর্তৃ এবং কর্মকারকের যে বিষয়গুলো, সেগুলো একটু জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা করণ, সম্প্রদান এবং অপাদান এগুলো একটু বিস্তারিত জানবো। তো এখন আমরা যদি বলি যে আমাকে, একটু খেয়াল করে, এখানে যদি বলি যে আমাকে, আমি যদি বলি যে আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও, তো এটা আসলে এখানে আমাকে, এটা আসলে কোন কারক, বা ভাতটা আসলে কোন কারক, এটা কি আমরা জানি? আমাদের যে কমন একটা সমস্যা, আমরা বলি যে কি আমাকে ভাত দাও, তাহলে প্রথমে খেয়াল করবো কি, ক্রিয়াটা হচ্ছে কি দাও, দেয়ার সম্পর্ক, তাই না? তা আমরা জানলাম ক্রিয়া, জানলাম হচ্ছে দাও, তাহলে এই ক্রিয়ার সাথে আমাকে কি সম্পর্ক। এখন একটু খেয়াল করে দেখুন তো, আপনারা যারা এই শুধু আন্ডারলাইন কোথায় করা আছে, আপনারা দেখে বসে আমাকে ভাত দাও, তার মানে কি আমি এটা কর্মকারক দিয়ে চলে আসবো, তাই না? অনেকেই কিন্তু আপনারা এটা কি করবেন, কর্মকারক বা কর্তৃকারক দিয়ে চলে আসবেন, তাই না? যদি বলা হয় যে আমাকে ভাত দাও, আমরা আন্ডারলাইনটা দেখে শুধুমাত্র কর্তৃ বা কর্ম একটা দিয়ে আসবেন, কিন্তু এটার সাথে কিন্তু একটা রিলেটেড রয়েছে। কিরকম, খেয়াল করি, এখানে ভাত যে দেওয়ার কথা বলছে, এটা কি আমাকে আমি নিজে ভাত দিব, আমাকে কি আমি নিজে ভাত দেওয়া যায় কখনো? এখানে বলছে আমাকে ভাত দাও, তার মানে কি এখানে কেউ একজন রয়েছে, সেটা হইতে পারে রহিম, সেটা হইতে পারে করিম, সেটা হইতে পারে আপনার ওয়াইফ, সেটা হইতে পারে আপনার বোন, সেটা সেটা হইতে পারে হোটেলের যেগুলো বয়, সেটা হইতে পারে যে কেউ, হ্যাঁ। তাহলে এখানে আমি যদি এখানে একটা নাম ধরি, রহিম, করিম, জরিনা, সকিনা, হ্যাঁ, রহিম, তার মানে বলতেছে রহিম আমাকে ভাত দাও, এখানে রহিমটা কিন্তু নাই। তার মানে আমরা যদি বলি যে ভাত দেওয়ার কাজটা কে করছে, মূলত এখানে কিন্তু উজ্জ অবস্থায় আছে। তাহলে যে উজ্জ অবস্থা, এখানে যে কোনো নামের কথা যদি বলি, তাহলে এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে কর্তৃকারক, তাই না? আর যেহেতু আমাকে কথা বলছে, আমাকে ভাত দাও, তার মানে কি এটা হচ্ছে কর্মকারক। কিন্তু আমরা কিন্তু অনেকেই এই আমাকে ভাত দাও দেখে কথা, এটা বুঝে কিন্তু অনেকেই না বুঝেই কি করব, এই আন্ডারলাইন অপশন দেখে আমরা একদম কর্তৃকারক দাগে দিয়ে আসবো। কিন্তু এটা আসলে, যেহেতু আমাকে ভাত দাও, এখানে আমি আমার নিজেকে ভাত দাও এভাবে বলতে পারি না, তার মানে এখানে রহিম আমাকে ভাত দাও, হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে আমাকে ভাত দাও, এটা আসলে কোন কারক, হ্যাঁ। তো এখানে যদি কর্মকারক না থাকে, আমরা অনেকেই কর্তৃকারক দিয়ে চলে আসবো। কিন্তু কর্তৃকারকটা হচ্ছে যে এখানে যে কোনো একটা ব্যক্তি থাকলে তার নাম হচ্ছে রহিম, তাহলে রহিম আমাকে ভাত দাও, তাহলে আমাকে হচ্ছে কি কর্ম, আর আর ভাতটা হচ্ছে কি, এটাও কিন্তু কর্ম। তো এখন কথা হচ্ছে এই কর্ম আর এই কর্মটা আসলে কি, আমরা আমরা নিশ্চয়ই জানি যে আমরা যখন বিস্তারিত কর্মকর্ম জানবো, তখন তো অবশ্যই জানবো। আমরা কিন্তু জানি যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কর্ম, এটা আমরা জানি বা এবং সংজ্ঞার মধ্যে কিন্তু জেনে আসছে বা জানবো। তো খেয়াল করি, তাহলে এখানে আমাকে ভাত, তাহলে আমাকেটা হচ্ছে কোন কর্ম, এটা এটা হচ্ছে গৌণ কর্ম, এটা হচ্ছে গৌণ, গৌণ। আর ভাতটা হচ্ছে কি, এটা হচ্ছে মুখ্য। তাহলে কর্মের মধ্যে কিন্তু আমার ভাগ রয়েছে, আমরা জানি যে মুখ্য কর্ম এবং গৌণ কর্মের যে ভাগগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা আরও জানবো ভেতর গিয়ে। আজকে জাস্ট আমি বেসিকগুলো দেখাচ্ছি, সবগুলো রিলেটেড করে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তাহলে আমাকে ভাত দাও, এখানে হচ্ছে কি, আমাকেটা হচ্ছে কর্ম, এবং এই কর্মটাকে আমরা কি বলবো, গৌণ। কেন গৌণ? যদি ব্যক্তিবাচক হয়, যদি ব্যক্তিবাচক হয় সেটাকে আমরা গৌণ বলবো, আর যদি বস্তুবাচক হয় সেটাকে আমরা
মুখ্য বলবো। তো এই ব্যক্তি এবং বস্তু এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে যায়। এটা আপনি এভাবেও চাইলে মনে করতে পারেন যে গৌণ মানে কি? জনগণ। আমরা বলি না জনগণ। জনগণ বানানোর ক্ষেত্রে কি রয়েছে? জনগণ। তাহলে ২ টা গ এবং মূর্ধন্য, তাই না? তাহলে এই যে জনগণ, জন মানে কি? মানুষ। তাহলে এখানে কিন্তু গ আছে, মূর্ধন্য আছে। চাইলে কিন্তু আপনি এই গ আর মূর্ধন্যতে জনগণ মানে মানুষ অর্থাৎ ব্যক্তি বোঝাচ্ছে। চাইলে কিন্তু আপনি এভাবে মনে রাখতে পারেন যে ব্যক্তি বোঝালে গৌণ আর বস্তু যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে মুখ্য। তো খেয়াল করি আমি যদি এখানে লিখি যে বাবা বাবা আমাকে একটি কলম দিয়েছেন। বাবা আমাকে একটি কলম দিয়েছেন। তো এখানে আমাদের এটা কিভাবে কোনটা কোন কারক এটা নির্ণয় করার সূত্র আমরা প্রথমে জেনেছি কি? প্রথমে জেনেছি হচ্ছে কি? আগে আমরা ক্রিয়া খুঁজে বের করব। তাহলে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। তার মানে দিয়েছেনটা হচ্ছে কি? কর্ম। সরি, ক্রিয়া। দেওয়াটা হচ্ছে কি? ভার্ব বা ক্রিয়া। তাহলে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। তাহলে এখানে আসলে দেওয়ার কাজটা কে করেছেন? দেওয়ার কাজটা তো বাবা আমাকে একটি কলম দিয়েছেন, তাই না? দেওয়ার কাজটা হচ্ছে কে করেছেন? বাবা করেছেন। দেয়ার কাজটা হচ্ছে বাবা করেছেন। আর কাকে দিয়েছেন? নেয়ার কাজটা কে করেছেন? অর্থাৎ দিয়েছেন কাকে? সেটা হচ্ছে কি? আমাকে, তাই না? আর কি দিয়েছেন? একটা কলম দিয়েছেন। কলম হচ্ছে কি? একটা বস্তু, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে বাবা হচ্ছে কি এখানে? কর্তৃ। তার মানে আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে। তাহলে আমাকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি হবে? এটা কর্ম। আর কলম দিয়েছেন এটা কি? এটাও কর্ম। এটাও কিন্তু কর্ম। তো এখন কথা হচ্ছে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। তাহলে এইটা আমরা জানলাম প্রথমে দিয়েছেনটা কে? দেয়ার কাজটা কে করেছেন? বাবা। এখানে ক্রিয়া, এখানে দেয়া। আমরা কিন্তু সবসময় সম্পর্ক কার সাথে? আমরা সংজ্ঞায় জেনেছি কি? ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক। তাহলে আমি যখন বাবার কথা চিন্তা করবো, বাবা নিচে আন্ডারলাইন থাকবে, তাহলে এই বাবার সাথে দিয়েছেনের কি সম্পর্ক? ক্রিয়ার কি সম্পর্ক? এটা একটু ফাইন্ড আউট করবো। তার মানে দেয়ার সাথে সম্পর্ক হচ্ছে কার? বাবার। তার মানে কে দিয়েছেন? বাবা দিয়েছেন। দিয়েছেনটা কে? বাবা। তাহলে বাবা যদি দেয় তাহলে কি? কর্তৃ, তাই না? যিনি কর্তা, দেয়ার কাজ করেছেন। আর কি কাকে দিয়েছেন? দেয়ার কাজটা কাকে দিয়েছেন? সেটা আমাকে দিয়েছেন। তাহলে আমাকে হচ্ছে কর্ম। এবং কি দিয়েছেন? একটা বস্তু, কলম দিয়েছেন। তাহলে এই যে কলম দিয়েছেন, তাহলে এখানে আমরা জানলাম কি? এটা যে কর্ম, এটাও কর্ম। তার মানে এই কর্মটা হচ্ছে কি কর্ম? আমরা একটু আগে জানলাম গৌণ। কারণ কি? এটা হচ্ছে বস্তুবাচক, সরি ব্যক্তিবাচক। আর এটা হচ্ছে বস্তুবাচক। যদি বস্তু হয় সেটা মুখ্য কর্ম, আর যদি ব্যক্তি হয় সেটা হচ্ছে গৌণকর্ম। তো এরকমভাবে কিন্তু আমরা শিখতে পারি। আচ্ছা, তারপর যদি বলা হয় যে জিজ্ঞাসিত জনে জনে। তো জিজ্ঞাসিত জনে জনে মানে কি? যদি বলা হয় এটা আসলে কোন কারক? জিজ্ঞাসিত জনে জনে। আচ্ছা, জিজ্ঞাসিত জনে জনে এটা আসলে কোন কারক? যদি প্রশ্ন আসে তাহলে আমরা প্রথমেই খুঁজবো কি? আমরা কোথায় আন্ডারলাইন আছে এগুলো কিচ্ছু দেখবো না। আমরা প্রথমেই যাব হচ্ছে কি? যে আসলে এটা ভার্ব কে বা ক্রিয়া কে? তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? জিজ্ঞাসিত জনে জনে। তার মানে এটা জিজ্ঞাসিত হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। জিজ্ঞাসিত কি? জিজ্ঞাসিত হচ্ছে কি? একটা ক্রিয়া। তার মানে এই ক্রিয়ার সাথে জনে জনের কি সম্পর্ক, তাই না? তাহলে জিজ্ঞাসিত জনে জনে। তাহলে এখানে ক্রিয়াটা পেলাম আমরা হচ্ছে জিজ্ঞাসা। তাহলে ক্রিয়ার সাথে জনে জনের সম্পর্ক কি? এটা একটু আমরা দেখবো। তাহলে জিজ্ঞাসিত জনে জনে যদি বলা হয় যে রহিম বা করিম বা কোনো ব্যক্তি, রহিম জিজ্ঞাসিত জনে জনে মানে কি? জিজ্ঞাসিত মানে কি? জিজ্ঞাসা করে বা জিজ্ঞাসা করছেন কাকে? জনে জনে। তাহলে জনে যদি হয়, জনে জনে হচ্ছে, তাহলে এটা কি হবে? কর্ম হবে, তাই না? আর জিজ্ঞাসিত কে জিজ্ঞাসা করতেছেন? তাহলে কে করতেছেন? রহিম করতেছেন। তাহলে এটা কি হবে? এটা কর্তৃ। তাহলে জিজ্ঞাসিত জনে জনে আমরা জানলাম জিজ্ঞাসিত হচ্ছে একটা ক্রিয়া। ক্রিয়ার সাথে জনে জনে যে সম্পর্ক, কাকে জিজ্ঞাসা করছেন?
জনে জনে মানে কি একাধিক জন, জন মানে কি এখানে মানুষের কথা বলা হচ্ছে বা ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে জিজ্ঞাসিত জনে জনে হচ্ছে, জনে জনেটা হচ্ছে কর্ম এবং জিজ্ঞাসিত হচ্ছে কর্তা। ঠিক এরকমভাবে আরও উদাহরণের কথা যদি বলি বা বলা হয়, যদি বলা হয় ডাক্তার ডাকো, আমরা কিন্তু এটা একদম মুখস্থ করে ফেলছি পড়তে পড়তে, যে এটা যে কেউ পরীক্ষায় আসলে, অনেকবার পরীক্ষায় আসছে এবং পরীক্ষায় আসলে আমরা কি বলি, যে ডাক্তার ডাকো, এটা হচ্ছে কি কর্মকারকে শূন্য বিভক্তি, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। কিন্তু কেন কর্মকারকে শূন্য বিভক্তি, কর্ম হচ্ছে শূন্য বিভক্তি, কিন্তু কেন এটা কিন্তু আমরা অনেকেই বুঝে হোক বা না বুঝে হোক কি করি, ডাক্তার দেখি, ডাক্তারের নিচে একটা আন্ডারলাইন থাকে, ডাকো, এটা কি আমরা কর্মে শূন্য দিই। বাট আমরা একটু খেয়াল করব এটা বুঝে বুঝে কিভাবে করতে। এখানে ক্রিয়ার কাজটা কোনটা, ক্রিয়ার কাজটা হচ্ছে ডাকো, অর্থাৎ ডাকা, কাউকে হচ্ছে ডাকা। তাহলে ডাক্তার ডাকো, এখন আপনি একটু খেয়াল করে দেখুন তো, এখানে ডাক্তার ডাকো বলতে এখানে কি ডাক্তার নিজেকেই ডাকবে, নাকি কেউ একজন, নাকি হচ্ছে কাউকে বলা হচ্ছে যে অমুক ব্যক্তি বা নাসিমা, রহিমা, করিমা, হ্যাঁ, বা ফাহাদ, তুমি ডাক্তারকে ডাকো, ব্যাপারটা এরকম না। তাহলে ডাক্তার ডাকো বলতে কিন্তু আমরা অনেক সময় বলতে ডাক্তার ডাকো, তো আমরা এটা কর্তৃকারক, ব্যাপারটা কিন্তু এরকম না। খেয়াল করি এখানে যদি বলা হয় রহিম ডাক্তার ডাকো বা নাসিমা ডাক্তার ডাকো বা ডাক্তারকে ডাকো, তাই না, বা যদি বলে ডাক্তার ডাকো, তার মানে কি এখানে একটা কি কর্তা, তার মানে এখানে কি নাসিমাটা কি হবে, এটা হচ্ছে কর্তা হবে বা কর্তৃকারক, এটা হচ্ছে কর্তা, কর্তা মানে কি কর্তৃকারক। আর ডাক্তার ডাকো বা ডাক্তারকে ডাকো তার মানে কি এটা হচ্ছে কর্ম, কর্মকারক, তাই না। আর আমরা কিন্তু জানি বিভক্তির ক্ষেত্রে রয়ের মানে কি ষষ্ঠী বিভক্তি, তাই না, বা শুধু, কিন্তু এখানে কিন্তু রয়ের হবে না, এটা হচ্ছে ডাক্তার ডাকো, এটা কিন্তু একটা ব্যক্তি, মানে একটা হচ্ছে যে শব্দ যেটা আসলে শূন্য বিভক্তি বা স্বরীয় বিভক্তি, স্বরীয় বা শূন্য বিভক্তি। আচ্ছা, তো এখন যদি বলা হয় যে আল্লাহকে ডাকো, এটা আসলে, আচ্ছা, আল্লাহকে ডাকো, তাহলে এটা আসলে কোন কারক, আল্লাহকে ডাকো এটা কোন কারক, হ্যাঁ, এখানে ডাকার কাজটা আমরা নিশ্চয় জানি যে ক্রিয়াটা হচ্ছে ডাকো, তাহলে আল্লাহকে ডাকো এটা কোন কারক, আমরা জানছি ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো, আমরা জানি কর্মে শূন্য। আর আল্লাহকে ডাকো বা আল্লাহকে ডাকো, খেয়াল করে আল্লাহকে ডাকো, তাহলে এটা আসলে কোন কারক হবে। এখানে প্রথমে দেখবো হচ্ছে ডাকোটাকে, আল্লাহ কি, আমরা নিশ্চয় জানি আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে মেইন কর্তা, সৃষ্টিকর্তা, তিনি সবাইকে দিবেন, তিনি কোনো মুখাপেক্ষী নন, তিনি সবাইকে দিবেন, সব কিছু ঠিক আছে, এবং তিনি কারো ইবাদত করেন না, আমরা সবাই জানি, একমাত্র দেয়ার মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, হ্যাঁ, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহটা আসলে কি কর্তৃকারক হওয়ার কথা না, এটা আল্লাহকে ডাকো, কিন্তু এটা কিন্তু কর্তৃকারক না, এটা হচ্ছে কর্মকারক। কেন, কেন, তার কারণ হচ্ছে আল্লাহকে যে ডাকো, এই ডাকার কাজটাকে আল্লাহ নিজেকে ডাকতেছে, আল্লাহ তো নিজেকে ডাকে না, তার মানে আল্লাহকে কে ডাকে, আল্লাহকে আল্লাহর বান্দা ডাকে, আল্লাহর মানুষ ডাকে, হ্যাঁ, আল্লাহর যত সৃষ্টি আছে তারা ডাকে, আমি ডাকি, আপনি ডাকেন, যারা মুসলমান সবাই ডাকে, যারা হিন্দু বা অন্য ধর্মের তারা সবাই ডাকে, তারা তাদের ধর্ম অনুপাতে তাদের যে সৃষ্টিকর্তা তাদেরকে ডাকে। তাহলে আল্লাহকে ডাকো বলতে আমি আল্লাহ নিজেকে ডাকতেছে না, তারপর কেউ একজন বা কোনো ব্যক্তি এখানে ডাকে, সাপোজ ধরে আমি আল্লাহকে ডাকছি, তাহলে আমি বলি যদি, বা রহিম বলি, করিম বলি, তাহলে আমি ডাকি, তা আমিটা হচ্ছে কর্তৃকারক, আর কর্মটা হচ্ছে, তাহলে আল্লাহকে ডাকো তার মানে কি আল্লাহকে হচ্ছে কর্মকারক, আল্লাহকে হচ্ছে কর্মকারক। অর্থাৎ আমরা কি করব, এগুলো খুব সহজেই ক্রিয়ার সাথে সম্পৃক্ত রেখে আমরা চেষ্টা করব এগুলো বোঝার জন্য। যদি বলা হয় বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে এখানে ক্রিয়াটা নিশ্চয় আমরা জানি, খাওয়াটা হচ্ছে কি ক্রিয়া, ইট অ্যাট ইটেন, আমরা এটা জানি ইংলিশের ক্ষেত্রে, তাহলে বাংলার ক্ষেত্রে হচ্ছে খাইটা হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়ার সাথে কার সম্পৃক্ত, বাঘ, যদি আন্ডারলাইন করা থাকে বাঘ এবং মহিষ, তাহলে খাওয়ার কাজটা কে করতেছে, বাঘও করতেছে, মহিষও করতেছে, তার মানে এই বাঘ এবং মহিষের কথা যদি, তার মানে এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে এক ঘাটে জল খায়, খাচ্ছে কি জল, তাহলে জলটা হচ্ছে কি কর্ম। আর এক ঘাটে বলতে কি কোথায় খাচ্ছে, এটা একটা স্থান বোঝাচ্ছে, স্থান বোঝাতে কি হয় অধিকরণ কারক হয়, স্থানাধিকরণ। আমরা যখন অধিকরণ জানবো, স্থানাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। বাট ওভারঅল একটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি
যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, অর্থাৎ খাওয়ার কাজটা কে করছে? বাঘে মহিষে। তার মানে এটা হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ, এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে কি খাচ্ছে? নিশ্চয় জল খাচ্ছে, তাহলে কর্মকারক। আর কোথায় খাচ্ছে? ঘাটে বসে থেকে। তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক। তো এখন আমরা যদি বলি যে কয়েকটা উদাহরণ দিই, যদি বলি বাঁশি বাজে, বাঁশি বাজে, আর যদি বলা হয় যে বাঁশি বাজাই, একটা হচ্ছে বাজে আর একটা হচ্ছে বাজাই, আর যদি বলি যে বাঁশি বাজে ওই মধুর লগনে, খুব কমন একটা বিষয়, একাধিকবার পরীক্ষায় আসছে, অনেক সময় পরীক্ষায় আসছে। হ্যাঁ, লগনে। তো এগুলো আসলে কোনটা কোন কারক? তো এখন আমরা যদি বলি যে বাঁশি বাজে একটা, আর একটা হচ্ছে বাঁশি বাজাই এবং বাঁশি বাজে ওই মধুর লগনে, তাহলে এগুলো কোন কারক? খেয়াল করি এখানে প্রথম কথা একটু আমরা জানবো যে প্রথমে যে উদাহরণটা রয়েছে বাঁশি বাজে, আমরা নিশ্চয়ই জানি বাঁশিকে যদি আমি এখানে ফালাই দিয়ে রাখি বা কোনো হারমোনি বা কোনো কিছুকে যদি ফালাই দিই, সে কি আসলে বাজবে? বাজবে না। তাকে কেউ একজন তাকে বাজাইতে হবে, আমরা এটা নিশ্চয়ই জানি, তাই না? বা যদি বলি যে সাইকেল চলে, তো যেহেতু আমরা বাঁশিতে উদাহরণ হচ্ছে বাঁশিটাই দেখি, তো বাঁশি জ্বলে, বাঁশি বাজে, তো কে বাজাচ্ছে না বাজাচ্ছে ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে বাঁশি তো বাজতেছে, যে কোনোভাবেই তো বাঁশি বাজতেছে। বা আমি যদি বলি ট্রেন চলে, ট্রেন তো একদম চালাচ্ছে সলিমুদ্দিন কলিমুদ্দিন ড্রাইভার যে হোক চালাচ্ছে, কিন্তু আমি দেখতেছি তো ড্রাইভারকে দেখি না। আমি যখন রাস্তায় বাইরে দাঁড়ায় থাকি দেখি ট্রেন একা একা চলতেছে, কোনো ড্রাইভার টাইভার কিছু নাই, ট্রেন চলতেছে, মানে কি ট্রেন চলে, তাই না? তাহলে বাঁশি বাজে ট্রেন চলে, তার মানে এখানে এই বাজার কাজটা কিন্তু বাঁশি নিজেই করতেছে। এখানে এখানে বাজার কাজটা নিজে বলতে আসলে এখানে কিন্তু কেউ একজন তো বাজায়, বাঁশি তো আর এমনি বাজে না, বাট এখানে বাঁশি বাজার কাজটা এখানে কর্তা, কর্তা হচ্ছে নিজেই কাজটা শেষ করতেছে বা কাজ করতেছে। হ্যাঁ, বা যদি বলে জল পড়ে, বা আকাশ থেকে জল পড়ে, পড়ার কাজটা কে? কর্তা তো নিজেই করতেছে, তাই না? বা সমুদ্র বেয়ে যদি বলি যে সমুদ্র থেকে জল পড়তেছে, তার মানে জলকে কিন্তু কেউ ধাক্কা দিচ্ছে না, জল তো নিজেই পড়তেছে। ঠিক একরকম যদি বলে বাঁশি বাজে, তাহলে সেক্ষেত্রে এটা কি, এই বাঁশিটা কি হবে? এটা হবে হচ্ছে কর্তৃকারক। আর যদি বলে যে বাঁশি বাজাই, তাহলে কি হবে? এটা হচ্ছে কর্মকারক হবে। কেন? তার মানে আমি যদি বলি কেউ একজন তো বাজায়, রহিম বাঁশি বাজায়, তাহলে এই রহিমটা হচ্ছে কর্তৃকারক, আর এই বাঁশিটা হচ্ছে তখন, এই বাঁশিটা হচ্ছে কর্মকারক হয়ে যাবে তখন। তারপর যদি বলি যে বাঁশি বাজে ওই মধুর লগনে, সেম। তো বাঁশি বাজে তার মানে বাঁশি বাজতেছে, তার মানে এটা কি? এটা হচ্ছে করতে হবে তখন। তার মানে কেউ একজন বাঁশিকে বাজাচ্ছে, তাহলে আমি খেয়াল করি যে বাঁশি বাজাই, তার মানে কি আমি বাঁশি বাজাই, বা রহিম বাঁশি বাজায়, সে বাঁশি বাজায়, তার মানে এখানে রহিম যদি বলি তাহলে সে হচ্ছে কর্তৃকারক। আর যে বাজায় বাঁশি যে তার মানে বাঁশিটা এখানে কি? কর্মকারক। অর্থাৎ একই বাঁশি কোনো কোনো জায়গায় কর্তৃকারক, কোনো কোনো জায়গায় করণকারক, সরি কোনো কোনো জায়গায় কর্মকারক। কেন? কারণ আমরা জানি যে ক্রিয়াপদের সাথে যখন অন্যান্য পদ যেগুলো রয়েছে সেগুলো যখন সম্পর্ক হবে, সেক্ষেত্রে কিন্তু এক একটা একই শব্দে এক একটা এক এক রকম হয়ে যাবে। যেরকম আমি আমার কথা যদি বলি, আমি যেরকম আমার বাবা মার কাছে কি সন্তান, আমি একই ব্যক্তি কারো কাছে সন্তান, কারো কাছে ভাই, কারো কাছে আহ, বন্ধু, কারো কাছে মামা, কারো কাছে কি, কারো কাছে আরও আছে, কারো কাছে বয়ফ্রেন্ড, কারো কাছে গার্লফ্রেন্ড, কারো কাছে হাজব্যান্ড। তো একই ব্যক্তি, বাট সে বিভিন্ন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের সম্বোধনের তাকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। ঠিক একই রকম এই বাঁশিটা আসলে আমি আসলে সম্পর্কটা আমি কার ভাই হব, কার হচ্ছে যে মামা হব, নাকি কার কি হব, সেটা নির্ভর করতেছে তার সাথে আমার সম্পর্কটা কি। তাহলে ওই ব্যক্তির সাথে আমার যে সম্পর্ক, সেই হিসেবে আমি কোন ব্যক্তি, আমি নাহিদ কোন ব্যক্তি কার সাথে ভাই, সেটা কিন্তু আমরা কি করব? নির্দেশ করব। ঠিক একই রকমভাবে এই বাজার কাজটা মেইনটা হচ্ছে কি? ভার হচ্ছে বাজে, তাহলে এই বাজার কাজটা বাঁশি বাজারটা আসলে সে নিজেই বাঁচতেছে, নাকি আসলে কারো মাধ্যমে বাঁচতেছে, না কিভাবে করছে, এই বিষয়টা কিন্তু আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো একই বাঁশি এক এক সময় কর্তৃকারক, আর এক জায়গায় কোনো কোনো জায়গায় কর্মকারক। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আমি জাস্ট আজকে বেসিক বিষয়গুলো দেখার চেষ্টা করছি।
আচ্ছা, তো এখন আমরা একটু স্লাইডে ফিরে যাব, স্লাইডে যাব। আচ্ছা, একটু কমেন্ট দেখি আমি কি অবস্থা। আহ, রুনা আক্তার বলেছেন বাঁশি বাজায় কর্মকারক, জি, এবং বাঁশি বাজে হচ্ছে কর্তৃকারক। আপনি সুন্দর রাইট বলেছেন, কিন্তু এই কর্তৃকারক কেন হলো আর কর্মকারক কেন হলো এটা কিন্তু আমাদের জানার জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে বক বক করতেছি আপনাদের সামনে, হ্যাঁ, এই যে বিষয়। তো যেটাই আমরা করি, আমরা আমাদের যেই প্রথম যে কাজটা হবে, আমরা আন্ডারলাইন করেই কখনোই সরাসরি কারক নির্দেশ করতে বললে আমরা সরাসরি ওই আন্ডারলাইনের নিচে চোখ দেবো না, আমরা দেবো হচ্ছে ক্রিয়ার দিকে। আসলে ক্রিয়াটা আসলে কি বোঝাচ্ছে, কার সাথে সম্পৃক্ত, সেটা যখন আমি জানবো তখন কিন্তু আমি অ্যান্সার করতে পারবো। তো খেয়াল করে একটা কথা বলে একটা উদাহরণ দেই। ধরুন আমরা নিশ্চয় জানি মুসলিম হিসেবে আমাদের হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, হ্যাঁ। তো আমরা যখন জাকাত দেই বা দান করি মানুষকে, আমরা নিশ্চয়ই জানি মুসলমান হিসেবে জাকাতের বা দানের হচ্ছে খাত কয়টি, খুব সম্ভবত যদি ভুল না করে থাকি সম্ভবত 8টি হবে জাকাতের খাত। তো এই 8টি খাতের মধ্যে আপনার প্রধান যে খাতটা, প্রথম যে খাতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা নিকট আত্মীয়, রক্তের সাথে সম্পর্ক যারা। আপনি যদি 5 ভাই হয়ে থাকেন, কোনো ভাই হয়তো একটু অসচ্ছল, কোনো ভাই একটু সচ্ছল, তাহলে আপনি প্রথম যে জাকাতটা দিবেন কাকে দিবেন? সেটা দিবেন হচ্ছে আপনার নিকট কাছের যে মানুষটা, রক্তের যে সম্পর্ক তাকে দিবেন। কিন্তু আপনি যদি রক্তের সম্পর্ককে না দিয়ে আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে? নেকি হবে। কিন্তু আপনি কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নেকির পরিবর্তে আপনার গুনাহ হইতে পারে। কেন? কারণ আপনি আপনার প্রতিবেশীর হকটা বা আপনার কাছের যে রক্তের যে হকটা সেটা কিন্তু পালন করলেন না। এই পালন না করার জন্য কিন্তু আপনাকে গুনাহগার হইতে হবে। তো এইটা কেন বললাম? এইটা বলার একটা কারণ হচ্ছে এটা কিন্তু কোরআন হাদিসে বলে দেওয়া রয়েছে যে যাকাতটা আসলে কিভাবে বন্টন করতে হবে। কোরআন হাদিসটা হচ্ছে আমাদের ফিক্সড। এটা হচ্ছে নিয়ম। এটা এভাবেই আমাদের মানতে হবে। এর এর এটা বাদে যদি আমি অন্য জায়গায় অন্য কোনো নিয়ম মানতে চাই তাহলে কিন্তু আমাদের সমস্যা। কিরকম সমস্যা? তাহলে আমি চিন্তা করতে পারি যে আমি যদি অন্য মানুষকে দান করি সেটাও আমার দান হচ্ছে। আমি নিজের মানুষকে দান করলেও তো আমার দান হচ্ছে। তাহলে অন্য মানুষকে দান করলে আমার সমস্যা কোথায়? সমস্যা আছে। আপনি যখন নিজের মানুষকে দান করবেন তখন আপনি দানের সওয়াব পাবেন। একই সাথে নিকট আত্মীয়ের যে হক সেটা আদায় করারও সওয়াব পাবেন, বেশি সওয়াব পাবেন। কিন্তু এমনও আছে অনেক সময় আমি যদি ভুল না করে থাকি যে নিজের মানুষকে যদি আপনি দান না করে অন্যজনকে দান করেন বা রক্তের সম্পর্ক যাদের জরুরি দান করা, সেক্ষেত্রে আপনার দান কবুল হবে না। সম্ভবত এরকম আমি কোথাও এক সময় পড়েছি আরকি, যদি ভুল না করে থাকি। তাহলে সবকিছুর একটা মানদণ্ড। তাহলে এই কারক শিকার মানদণ্ড কি? কারক শিকার মানদণ্ড আমি যেটা বললাম যে ৫ ভাই, যে কর্তৃকারক, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই যে ৫ টা পদ রয়েছে, এই প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি একটা বাক্য যদি বলি, এটাই যদি বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে যে শব্দগুলো, এই সবগুলো একেকটা পদ না? কোনোটা ক্রিয়া, কোনোটা নাউন, কোনোটা অ্যাডজেক্টিভ বা কোনোটা বিশেষ্য, এটা তো সবগুলোই। তাহলে নিয়মটা হচ্ছে আমরা জানবো হচ্ছে যে ক্রিয়ার সাথে সম্পর্ক কি রকম। অন্য আমি যেরকম বলেছি যে আগে নিজের ভাইকে দেখতে হবে, ঠিক এরকম ক্রিয়ার সাথে আগে অন্য পদের সম্পর্কটা কি এটা আগে দেখতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে স্যার আমি তো ক্রিয়ার সাথে কিছু তাকাই না, আমি সরাসরি ডাক্তার ডাকো, আমি একটু মুখস্থ হয়ে গেছে আমার। ডাক্তার ডাকো, ডাক্তারের সরাসরি এটা কর্মকারক। কেমনে? কারণ আমি জানি ডাক্তার ডাকো, তারপর তারপর হচ্ছে আল্লাহকে ডাকো, এগুলো হচ্ছে কি কর্মকারক। কিন্তু এক্ষেত্রে আপনি অ্যান্সার হবে, যেরকম আপনি দান অন্য মানুষকে করলেও দান হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রিস্ক আছে, নাও হইতে পারে ওইটা। কারণ আপনার নিজের আগে দেখতে হবে, নিজের আত্মীয় স্বজনকে না দেখে আপনি আগে অন্যজনকে দান করবেন, এটা কিন্তু অনেক সময় ইসলামে নিষেধ আছে, আগে নিজেদেরকে দান করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি এভাবে না বুঝেই বাঘে মহিষে হুট করে দেখলেন আপনি দাগাই দিলেন, এটা হয়, অনেক সময় অ্যান্সার হয়, এরকম অনেক অ্যান্সার হবে। কিন্তু আপনি যদি একদম 100% অ্যাকুরেট থাকতে চান তাহলে আপনাকে এই ক্রিয়াটাকে ফোকাস করতে হবে। এই ক্রিয়ার সাথে অন্যান্য পদের কি সম্পর্ক, এভাবে কিন্তু আপনাকে জানতে হবে। তাহলেই আপনি এই কারকের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এ হচ্ছে বিষয়। আমরা কি, কাকে, কি, এগুলো এগুলো দ্বারা এগুলো দিয়ে করতে গেলে আপনি কনফিউশন তৈরি হবে আপনার মধ্যে। আপনি যখন এই ভাগকে দেখবেন যে খাই, তাহলে এখানে যেটা আন্ডারলাইন আছে বাঘে মহিষে, তার মানে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে খাওয়ার কাজটা কে করতেছে? জল করতেছে না, এক ঘাটে করতেছে না, কে করতেছে? বাঘে মহিষে। তার মানে বাঘে মহিষে করতে কারো। এখন কথা হচ্ছে এটা আসলে কি কর্তৃকারক, ব্যতিহার নাকি আসলে আরো যেগুলো রয়েছে প্রযোজক নাকি, সেটা তো পরের হিসাব। বাট এটা তো কর্তৃকারক, তাই না? তাহলে একসাথে যদি কি দুইজন ব্যক্তি বা দুইজন হচ্ছে যে একই সাথে যদি একই একই রকম কাজ করে সেটাকে আমরা জানি ব্যতিহার কর্তা, তাই না? তো সেটা আমরা আসবো পর্যায়ক্রমে, বাট এটা তো কর্তাকারক বা কর্তৃকারক। তো যাই হোক, আহ, আশা করি একটু আমি যতটুকু পারছি আমার মতো করে বেসিকটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি, কারণ বেসিকটা ক্লিয়ার হলে আপনি পরবর্তীগুলো এমনিতেই ক্লিয়ার করতে পারবেন। আপনি যখনই কারক পড়তে যাবেন, নির্ণয় করতে যাবেন, আপনার ফার্স্ট নজরই থাকবে কোথায়?
ক্রিয়া কোথায় এখানে? ক্রিয়া, ক্রিয়াটা আসলে কাকে বোঝাচ্ছে? যেরকম আমি প্রথমে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম, খেয়াল করি। এই যে এখানে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি ভাত খাই আর আমাকে ভাত দাও। আপনি একদম খাই না দেখেই কি করবেন, আমির নিচে আন্ডারলাইন করতে চোখ বন্ধ করে হচ্ছে কি কর্তৃকারক। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার হয়, এটাও সঠিক অ্যান্সার। কিন্তু আপনি অ্যাকুরেট নিয়মটা হচ্ছে কি খায়ের সাথে এটা। যেরকম আপনি দান করবেন তৃতীয় একটা মানুষকে, এটাও হয়, এটাও সবের কাজ। কিন্তু অনেক সময় আল্লাহ বলছে যে তুমি তোমার নিজের রক্তের সম্পর্ককে দান না করে অন্যজনকে দান করলে এটা কবুল হবে না। তার মানে আপনি যদি এভাবেও অ্যান্সার হয়, বাট আপনি এটাকে মেইন ফোকাসটা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক না রাখে অনেক সময় কিন্তু সঠিক হলেও এটাও কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে। তার প্রমাণ কি? এই যে এখানে যে আমাকে ভাত দাও, এখানে কিন্তু অনেকে কি করে আমাকে ভাত দাও, তার মানে আমাকে কাকে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা করতে, তাহলে ভাত আমাকে ভাত দাও, কে বা কাকে, তার মানে কি কর্তৃকারক। কিন্তু এটা কি কর্তৃকারক না, কেন? আমরা কিন্তু ওই নিয়মের মধ্যে, তাহলে কি আমাদের যদি বলা হয় দাওয়ের সাথে আমরা কিভাবে রিলেট করব? যদি বলে আমাকে ভাত দাও, তাহলে ভাতটা কি আমাকে আমাকে ভাত দাও, তার মানে কি আমাকেই ভাত দেব, না কোনো তৃতীয় ব্যক্তি আমাকে ভাত দেবে? আমার ভাই হইতে পারে, আমার মা হতে পারে, রেস্টুরেন্টে হইতে পারে। তাহলে যে আমাকে দিচ্ছে সেই তো কর্তৃকারক, সেই তো কর্তার কাজ করতেছে, সেই তো কর্তৃ, তাই না? সে তো কর্তা। তাহলে আমাকে, তার মানে কি আমার কি এখানে কর্ম। তো যাই হোক, আমি এত কিছু কথা বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা এই বেসিক ক্লিয়ার বলতে শুধুমাত্র ক্রিয়াকে সম্পর্ক করে যেগুলো, এগুলো একটু জানতে হবে ক্রিয়ার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের স্লাইডে। একটু খেয়াল করি প্রথমে যেগুলো রয়েছে, একটু খেয়াল করি। আমরা আজকে কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথমে খেয়াল করি যে কর্তৃকারকের বেসিক যে বিষয়গুলো রয়েছে, কি যেরকম এই কারকটা কোথায় কোন তথ্যে আলোচিত হয়, বাক্য তথ্য, এটা নিয়েও কিন্তু আমি পড়িয়েছি যখন আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় পড়িয়েছি। এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল, কীরকম 2020 সাল বা তার আগে যে বইগুলো ছিল 9-10 যে বোর্ড বই, সেখানে কিন্তু এই বাক্য তত্ত্বকে কিন্তু কোথায় আলোচিত হইতো, ওটার অ্যান্সার ছিল হচ্ছে শব্দতত্ত্বে। আমরা নিশ্চয়ই জানি শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তাহলে আগে ছিল কারক কোথায় আলোচিত হয়, কারক আলোচিত হয় 2020 সাল, এবং তারও আগে যে বইগুলো ছিল সবগুলো চাকরির বই, সবগুলো বোর্ড বই, অ্যান্সার ছিল হচ্ছে কারক হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচিত হয়। বাট 20 সালের পর থেকে কি হয়, যতগুলো বই রয়েছে, বেসিক বই রয়েছে, বোর্ড বই বলি, সবগুলো বই কিন্তু কারক কোথায় আলোচিত হয়, বাক্যতত্ত্বে। তো এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? তবে বাক্যতত্ত্ব যদি অপশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শব্দতত্ত্ব অ্যান্সার করতে পারি। আচ্ছা, এখানে বেসিক বিষয়গুলো এখানে বোঝানোর তেমন কিছু নাই। আমি জাস্ট সংজ্ঞাটা একটু বলে দিয়েছি যে কারক শব্দের অর্থ কি, যা ক্রিয়া সম্পাদন করে। এবং কি বলছে, পদের সম্পর্কে হলো কারক একটি বাক্য, দুই ধরনের পদ থাকে, যার একটি হলো নামপদ আর একটা হচ্ছে কি ক্রিয়াপদ। তো নামপদ আমরা নিশ্চয় জানি, আর ক্রিয়াপদ কি? নামপদ হচ্ছে কি, ক্রিয়াপদ হচ্ছে, অর্থাৎ পদ যে 5টা রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। তো এগুলো, এই ক্রিয়াটা বাদে যেগুলো পদ থাকবে সেগুলোই মূলত হচ্ছে নামপদ। আচ্ছা, তো এখন আমরা জানবো কারকের প্রকারভেদ, নিশ্চয়ই আমরা জানবো। খেয়াল করবো এখানে নবম দশম শ্রেণীর আগের যে বই ছিল সেখানে অনুপাতে কারক ছিল 6 প্রকার, আর পরবর্তীতে নবম দশম শ্রেণীর বর্তমান ব্যাকরণ অনুসারে সম্বন্ধ কারককে কি করেছে, স্থান দেওয়া হয়েছে, এবং পাশাপাশি সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। এ বাদ দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দেওয়ার কথা বলেছেন। এবং বর্তমান সময়ে একটা হচ্ছে পূর্ববর্তী সময়, একটা হচ্ছে বর্তমান সময়, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের মোট কারকের সংখ্যা হচ্ছে কয়টি? 6টি। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখবো, এটা একটু মাথায় রাখবো। তো পূর্ববর্তী নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ 6 প্রকার, সেই প্রকারগুলো কি কি একটু খেয়াল করি। কর্তৃকারক, কর্ম, করণ, সম্প্রদান, অপদান, অধিকরণ। আর বর্তমানে যে কারকের যে প্রকার সেখানেও কিন্তু 6 প্রকার। এখানে শুধু সম্বন্ধ কারণটা, হ্যাঁ সম্বন্ধটা যুক্ত রয়েছে, সম্বন্ধটা যুক্ত রয়েছে, সম্প্রদানটাকে বাদ দেওয়া হয়েছে, সম্প্রদানকে বাদ দিয়ে এই 6 প্রকার সম্বন্ধ যুক্ত করা হয়েছে। এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে যদিও কারকের প্রকারটা ওভাবে আসবে না বা আসে না নর্মালি, বাট আমরা একটু জেনে রাখলাম, ঠিক আছে? এখন বিভক্তিটা একটু খেয়াল করি। বিভক্তি হচ্ছে কি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের মূল অংশের সাথে বা পরে যুক্ত হয়ে পদ বা কি করে শব্দ গঠন করে, সেটা হচ্ছে কি বিভক্তি। এখন কথা হচ্ছে বিভক্তির সম্পর্কে একটু বেসিক তথ্য, যেটা বিশেষ্য পদ, সংস্কৃত ভাষার শব্দ, এবং এই বিভক্তিটা কোথায় আলোচিত হয়, শব্দতত্ত্বে আলোচিত হয়। হ্যাঁ, এটা একটু আমরা দেখে নেব। তো এখন বিভক্তির প্রকারভেদের কথা যদি বলি, যে বিভক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি কি, হ্যাঁ এগুলো সংজ্ঞা রয়েছে, বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে গঠন করে শব্দ। আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, হচ্ছে ধাতু শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে
ক্রিয়ার কাল এগুলো নির্দেশ করে, সেটা হচ্ছে কি ধাতু বিভক্তি। আচ্ছা, আমরা বেসিক বিষয়গুলো একটু দেখে নিলাম। আর প্রকারের কথা যদি বলে, বিভক্তি আমরা নিশ্চয়ই জানি। বিভক্তি হচ্ছে কয় প্রকার? আমরা নিশ্চয়ই জানি 7 প্রকার। আচ্ছা, আখি আবরার বলেছেন স্যার কোনটা দিব পরীক্ষায়, মানে কোনটা বলতে আমি বুঝি নাই আপনার কথাটা। কোনটা দেব বলতে কি, মানে প্রশ্ন কারকের সংখ্যা কতগুলো? এটা তো নতুন বই বলি আর পুরাতন বই বলি, দুটাতেই তো 6টাই দেওয়া রয়েছে, দুটাতেই 6টাই রয়েছে, অপশনে 6টাই থাকবে। এখন নতুন থাকুক আর পুরাতন থাকুক, হ্যাঁ, কিন্তু যদি থাকে যে সম্বন্ধ কথা বলা হয়েছে আর সম্প্রদান, এগুলো আসলে উল্লেখ করে ওভাবে থাকবে না, এমনিতে নর্মালি আসেও না ওভাবে। হ্যাঁ, চাকরির জন্য পরীক্ষা কি ব্যাকরণ বই নতুন পড়বো নাকি পুরাতন পড়বো? দুইটাই পড়তে হবে। আপনি যখন চাকরির প্রিপারেশন নেবেন, আপনি মাথায় রাখবেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জায়গায়, ভালো একটা জায়গায় টিকার জন্য, পড়াশোনার জন্য কিন্তু আপনি চাকরি পাওয়ার জন্য আপনি পড়বেন। তো সুতরাং আপনাকে দুইটাই সমন্বয় করে পড়তে হবে। আমি কিন্তু সেই জন্য দুইটাই রাখছি। কেন? কারণ যিনি কোশ্চিন করবেন উনি কিন্তু যদি রিসেন্ট মানুষ হন বা এরকম মানুষ হন, অনেক সময় হয় না যে আগের মানুষ, খুব বয়স্ক মানুষ বা খুব সিনিয়র যারা অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু কোশ্চিন করে থাকেন পুরাতন বইকে ফলো করেন। এটা টোটালি ডিপেন্ড করবে যে টিচারটা কোশ্চিন করবে। তো এখন নর্মালি যে জব সলিউশন থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে, তো আপনি যখন জব সলিউশনগুলো পড়বেন বিগত প্রশ্নগুলো, তখন আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে বিগত থেকে উঠাই দিছে নাকি নতুন থেকে উঠাই দিছে। কারণ বিগত প্রশ্ন যদি থাকে তাহলে আপনি মাথায় রাখবেন তাহলে আগের নিয়মে যেগুলো ছিল সেটাই উঠে দিছে, সেটাই অ্যান্সার করতে হবে। আর যদি থাকে নতুন নতুন করে অপশন থাকে, তাহলে বুঝতে হবে যে এটা নতুন বই অনুপাতে আপনাকে অ্যান্সার করতে বলছে। দ্যাটস ইট। ওকে। আচ্ছা, তো এখন আমরা জানলাম যে বিভক্তি কত প্রকার? 7 প্রকার। কিন্তু এখানে কিন্তু বিভক্তি 7 প্রকার এবং একই সাথে নতুন বইয়ে কিন্তু কি রয়েছে, নবম দশম শ্রেণীর যে নতুন বোর্ড বই, সেখানে কিন্তু 3 প্রকারের কথা বলা হয়েছে। 3 প্রকারের কথা বলা রয়েছে। হ্যাঁ, আমরা বিভক্তি জেনেছি কয় প্রকার? হ্যাঁ, একটা হচ্ছে নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো নাম বিভক্তিকে আবার আমরা কি বলতে পারি? শব্দ বিভক্তি বলতে পারি, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। তো এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি মূলত 7 প্রকার। আর নবম দশম শ্রেণীর যে নতুন বইটা, সেখানে কিন্তু আবার 3 প্রকারের কথা বলা রয়েছে। এগুলো একটু আপডেট, যেগুলো তথ্য, এগুলো আমরা অবশ্যই জানবো। কেন জানবো? কারণ পরীক্ষা যিনি কোশ্চিন করবেন উনি আসলে পুরাতন বই থেকে করছেন নাকি নতুন বই থেকে করতেছেন, এগুলো আসলে আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর আমরা এখানে দেখব যে যে প্রকার যেগুলো রয়েছে বিভক্তি 7 প্রকার আমরা নিশ্চয়ই জানি। স্বরেয় শূন্য বিভক্তি, তারপর কি কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, কে রে জন্য তরে চতুর্থ, পঞ্চম হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠ হচ্ছে রয়ের এবং সপ্তম হচ্ছে এ অন্তস্থ অ এবং তে, এবং এর বহু বচনগুলো কি রয়েছে এগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, এগুলো যদিও সরাসরি ওরকমভাবে আসে না। এখন একটু খেয়াল করবো কর্তৃকারক বা কর্তা সম্পর্কে একটু আমরা বেসিক ধারণা নিব। আমি এতক্ষণ যে আপনাদের সামনে কথাগুলো বললাম, তো এখন এগুলো আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন একটু আমরা দেখব। খেয়াল করি, এখানে বলা হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। এখানে নতুন বইয়ে কিন্তু এখানে এই কর্তৃকারককে কর্তাকারক হিসেবে সম্বোধন করা হয়েছে। এই জন্যই আমি কর্তৃর জায়গায় এবং কর্তৃ এবং কর্তা দুইটাই রাখছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় আপনাদের মনে হতে পারে যে সারা জীবন পড়ে আসছি কর্তৃকারক, বাট প্রশ্নের আসছে কর্তাকারক, তার মানে কি এটা টাইপিং মিস্টেক কিনা। তো যাই হোক, এগুলো নতুন আপডেট যেগুলো হয়েছে এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তো এখন সংজ্ঞাটা একটু দেখবো যে বিশেষ্য বা সর্বনাম পদ বা ক্রিয়া সম্পূর্ণ সম্পন্ন করে এবং তাকে আমরা কর্তৃকারক বা কর্তাকারক বলি। অর্থাৎ বাক্যস্থ যে বিশেষ্য বা সর্বনাম পদ কাজ মানে কি ক্রিয়া সম্পন্ন করে, তাকে আমরা কর্তৃকারক বলবো। এখন উদাহরণগুলো খেয়াল করি, যে আখি কোরআন পড়ে, তাহলে আমরা ভার্বের দিকে নজর দেব। এখানে যদিও আখির নিচে আন্ডারলাইন করা আছে, বাট এখানে আখির দিকে, আখিটা আসলে পরে ফোকাস করব আমরা, মেইন ফোকাস হচ্ছে ভার্বে অর্থাৎ ক্রিয়া। আখি কোরআন পড়ে, তাহলে এখানে পরেরটা কে, কার সাথে সম্পর্ক? আখির সাথে। হ্যাঁ, পড়ার কাজটা কে করছে? আখি, তার মানে এটা কর্তৃ। তাহলে কোরআন পড়ে, কি পড়ে, তার মানে কি কর্ম, কর্ম। তারপর কি খুবাইব, হ্যাঁ খেলা করছে, এই খেলা করছে, তাহলে খেলা কাজ করার কাজটা কে করছে? খুবাইব, তাহলে উনি হচ্ছে কি কর্তৃ। এরকম কি সমাজে মেয়েরা এখনো অবহেলিত হচ্ছে, তাহলে অবহেলিত হওয়ার এটা কারা অবহেলিত হচ্ছে? মেয়েরা, কর্তৃ। তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা এভাবে ক্রিয়ার সাথে সম্পর্কভাবে করার চেষ্টা করব। এখন খেয়াল করি, সব থেকে পরীক্ষায় যেটা আসে এই যে এই 4 প্রকারের ভেতর থেকে সব থেকে পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, এই যে বাক্যে ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য কর্তা যে 4 প্রকার, কি কি কর্তা আছে খেয়াল করি। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহার কর্তা। এই 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 কয়টা থেকে কিন্তু নর্মালি
পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে আপনাদের। তো কর্তা তো আমরা জানি, কর্তৃকারক তো জানি, বাট পরীক্ষার জন্য যেটা জরুরি এটা হচ্ছে এই মুখ্য কর্তা কি, প্রযোজক কি এটা একটু আমরা জানবো। খেয়াল করি, প্রথমে মুখ্যটার একটু নজর দেখি। এখানে বলা হয়েছে যে কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলবো, মুখ্য কর্তা। কিরকম খেয়াল করি, জল পড়ে, আপনি যদি আমরা এর আগে বলে আসছে কি, আপনি যদি কে বা কাকে কারা দ্বারা প্রশ্ন করেন কর্তৃকারক, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন কর্মকারক, আমরা কিন্তু এভাবে অনেক সময় জেনে আসছি। বাট এভাবে যদি জানেন তাহলে কিন্তু অ্যান্সার সঠিক হয় না। কিরকম খেয়াল করি, তাহলে আপনি যদি বলেন যে কি পড়ে, আপনি যদি বলেন কি পড়ে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কর্মকারক পাই, তাহলে কি পড়ে, জল পড়ে, তাহলে কি আপনি অ্যান্সার তো হয়ে যাচ্ছে কর্মকারক। কি এটা কি কর্মকারক না? কেন? আমরা আসলে এভাবে চিন্তা করবো, আমরা চিন্তা করবো আগে দেখবো হচ্ছে ক্রিয়া। পরেটাকে জল পড়ে, জল মানে কি পানি। পানি কোথা থেকে পড়তেছে, আকাশ থেকে পড়তে পারে, ছাদ থেকে পড়তে পারে, পাহাড় থেকে পড়তে পারে, হ্যাঁ, ওপর থেকে তিনতলার একটা আন্টি মাথায় আমরা ঠাস করে পানি ফালাই দিবে বালতি থেকে, এভাবেও পড়তে পারে পানি। পানি কিন্তু বিভিন্নভাবে পড়তে পারে, তাই না? জল তো বিভিন্নভাবে পড়তে পারে। তো এখন এখানে ক্রিয়াটাকে পরে, এই পরেটা হচ্ছে ক্রিয়া। তাহলে এখন কথা হচ্ছে পরে যেহেতু, এখন এখন আসলে পরে কিটা পরে আসলে জল, জল তো নিজের থেকেই পড়তেছে। আপনি কি ওই কি বলে যখন পাহাড় থেকে পড়তেছে আমাকে ধাক্কা টাক্কা দেন নাকি আপনি? দেন না তো। তাহলে জলটা নিজেই পড়তেছে, নিজেই কাজ করছে। যেরকম আমরা বলছি না বাঁশি বাজে, নিজে বাজতেছে, আর এটা হচ্ছে বাঁশি বাজায়। তো আগে আমরা এগুলো জেনে আসছি, খেয়াল করি। তাহলে জল পড়ে এটা হচ্ছে কি কর্তৃকারক, আর একটা ছেলেরা পড়ছে, কারা পড়ছে, ছেলেরা পড়ছে, কর্তৃকারক। এখানে বলছে কি মুখ্য কর্তা, হ্যাঁ, প্রধান কর্তা বা মুখ্য কর্তা বলে। এগুলো উদাহরণগুলো একটু আমরা দেখে নিব। আচ্ছা, এখন যদি বলি যে প্রযোজক বা প্রযোজ্যকর্তা কি, প্রযোজক বা প্রযোজ্যকর্তা বলার আগে আমি একটু জাস্ট কথা বলি। সেটা হচ্ছে, ধরুন আপনারা অনেকেই হয়তো বা জব করছেন, প্রাইভেট কোম্পানিতে জব করছেন, পাশাপাশি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আপনি যখন সাপোজ ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, রিপ্রেজেন্টেটিভ, বা আপনি একটা মার্কেটিংয়ে চাকরি করেন, জব করেন, কি হইলো, আসলে আপনার একজন কি থাকে, বস থাকে, আপনি কারো আন্ডারে থাকেন। তো আপনি মার্কেটিংয়ে যখন সেলস করেন, বিভিন্ন দোকানে যান, তখন কি হবে, আপনার যিনি বস যিনি থাকেন উনি করেন, আপনাকে টার্গেট দেন যে আজকে এত টাকা সেল দিতে হবে, হ্যাঁ, অমুক অমুক দোকানে যেতে হবে, এই করতে হবে। তো এখন এই যে আপনার বস যখন আপনাকে বলল, দিক নির্দেশনা দিল, আপনার বসকে কাজ করছে না, কি করছে, জাস্ট আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, আপনাকে অমুক সাহেব, রফিক সাহেব, রাকিব সাহেব, বা আপনাকে কি করতে হবে, আজকে এত টাকা সেল দিতে হবে। কিন্তু কাজটা করছে কে, কাজটা করছে যে রাকিব সাহেব, কিন্তু কাজটা করায় নিচ্ছে কে, ওনার বস। ওনার বসকে হতে পারে সামওয়ান, যে কেউ হইতে পারে। তাহলে যিনি কাজটা করছেন উনি হচ্ছে প্রযোজ্য, কি, প্রযোজ্য। আর যিনি কাজটি করিয়ে নিচ্ছেন অর্থাৎ বস মানুষ, ইনি হচ্ছে প্রযোজক, প্রযোজক। হ্যাঁ, যেরকম আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে আপনি একজন মালিক আর চাকরের সাথে তুলনা করতে পারেন। একজন মালিক কি করেন, নিজে কাজ করেন, করেন না, কে করে দেন, উনি অর্ডার করেন যে এভাবে করো, ওভাবে করো। ওনার মালিকের কাজটা কে করে দেয়, ওনার অধীনস্থ যিনি থাকেন, আমরা যাকে বলি আসলে চাকর বলি, বা যাকে বলি তার হচ্ছে যে কর্মচারী বলি, উনি কিন্তু মালিকের কাজগুলো করে দেন, কিন্তু কাজটা করে নিচ্ছেন কে, মালিক। তাহলে মালিকটা কি হবে, প্রযোজক। আর যিনি করে দিচ্ছেন উনি কে, উনি হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, উনি হচ্ছে প্রযোজ্য। কিন্তু এখন একটা কথা আছে, আমি একবার ফেসবুক স্ক্রল করতে করতে দেখি খুব সম্ভবত কি বলে প্রাণ কোম্পানির যিনি মালিক ছিলেন, ওনার নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই। তো উনি প্রাণ কোম্পানির যিনি মালিক উনি কি করলেন, যারা একদম রিপ্রেজেন্টেটিভ বা যারা একদম রুট লেভেলে মার্কেটিং করে তাদের সাথে উনি বাইকে চড়ে যাচ্ছেন, মার্কেট ভিজিট করতেছেন। তাহলে মালিক কিন্তু সে কিন্তু চাইলেই অনেক বিশাল একজন মানুষ, অনেক বেশি পাওয়ার, অনেক টাকার মালিক, কিন্তু সে কর্মচারীর সাথে
সেলস দোকানে দোকানে যে খোঁজ খবর নিচ্ছেন, একদম মিশে যাচ্ছেন একদম কর্মচারীর সাথে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে যদি উনি কর্মচারীর সাথে মিশে যান, দুইজন যদি একই কাজ করেন, তাহলে সেটাকে আমরা ব্যতিহার বলবো। কি বলবো? ব্যতিহার। অর্থাৎ যিনি মালিক উনি যখন নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজ করান, ওনার অধীনস্থ বা অন্য কাউকে, সেটা হচ্ছে যে প্রযোজক। আর যখন নিজে করেন, যিনি নিজে না করে অন্যজনকে করে নেন, সেক্ষেত্রে ওই মালিকটা হচ্ছে কি? প্রযোজক। আর যদি মালিক এবং কর্মচারী যদি একই সাথে একটা কাজ করে, একই রকম কাজ করে, যদিও সেটা আসার কথা না, বাট যদি করে, আমরা অনেক সময় বলি না যে বাঘে এবং মহিষে, তো মহিষ আর বাঘ কি কখনো একসাথে জল খাইতে পারবে? ওই তো জল খাওয়া বাদ দিয়ে তো বাঘে তো আগে মহিষকে খেয়ে ফেলবে। ব্যাপারটা তাই না? বাঘ তো আগে মহিষকে খাবে, তারপরে না হয় জল খাবে। ওই পানি কেন খাইতে যাবে আগে? ওকে পাগল? আচ্ছা যাই হোক, যদিও আমরা সেদিকে যাচ্ছি না, বাঘে মহিষে কেন এক ঘাটে জল খায় এগুলো পড়ার তাগিদে বোঝার সুবিধার্থে আমরা বলেছি। বাট বাঘে জল না খাইলেও, মহিষ খাওয়া বাদ দিয়ে আগে জল খাইতে পারলেও, কিন্তু এটা যদি অসম্ভব হয় বা সম্ভবও যদি মনে করে, কিন্তু মানুষ কিন্তু এই সেলসম্যান, মালিক এবং কর্মচারী কিন্তু একসাথে যায়। তার মানে কি? দুইজন ব্যক্তি যখন একই সাথে একই কাজ করে, সাপোজ ধরুন আমি যেটা বলছিলাম, প্রাণ কোম্পানির মালিক আর রুল লেভেল একটা সেলসম্যান, দুইজন কি করলো? মার্কেট ভিজিট করে একটা রেস্টুরেন্টে গেল বা নর্মাল একটা হোটেলে গেল, খেতে বসলো দুপুরের খাবার বা রাতের খাবার। তার মানে কি? দুইজন একই সাথে খাবার খাচ্ছেন, তার মানে কি? এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। সরি, ব্যতিহার বহুব্রী বলছে, বহুব্রী তো আসলে ব্যতিহার বহুব্রী আমরা যখন সমাজ পড়বো তখন তো পড়বো, এটা কি ব্যতিহার কর্তা, তাই না? একই সাথে ঘটছে। তার মানে ওই মালিকই যখন নিজে কাজ না করে অন্য অধীনস্থদের করাতে, সেটা হচ্ছে প্রযোজ্য। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে যেগুলো বললাম এটারই মূলত উদাহরণ আসলে বইয়ের মতো করে বলা হয়েছে। কি আছে? যার অনুপ্রেরণা অন্যজনকে কাজ করতে সাহায্য করে, সেটাকে আমরা কি বলবো? প্রযোজক। কিরকম? খেয়াল করি যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক কিন্তু নিজে পড়তেছেন না। আমি যদি বলি যে আমি আপনাদের পড়াচ্ছি বা শিখাচ্ছি, তাহলে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তার মানে এখানে শিক্ষকটা হচ্ছে কি? শিক্ষকটা হচ্ছে প্রযোজককর্তা। আর আমি যাকে পড়াচ্ছি, যাদেরকে পড়াচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টদের, এটা হচ্ছে প্রযোজ্যকর্তা। রাইট? প্রযোজ্য। আবার বাবা আমাকে গাড়ি দেখাচ্ছেন। ছোট বাচ্চা যখন ছোট বাচ্চা যখন একটা 1-2 এর বাচ্চা বা স্কুলে পড়ে না, সেই বাচ্চা কি করেন? বিশ্ব রোডের পাশে বাবার কোলে বসে দাঁড়িয়ে আছেন, বাবার কোলে। এই মুহূর্তে একটা বাস যাচ্ছে, বিশাল একটা বাস যাচ্ছে বা গাড়ি, অনেক সময় যায় না, বাবা বলে না দেখো ওই যে গাড়ি যাচ্ছে, বাচ্চাটা অনেক খুশি হয় না, লাফালাফি করে। তার মানে কি? এই কাজটা কে করতেছে? প্রযোজক, যিনি করিয়ে নিচ্ছেন বাবা। কিন্তু দেখাচ্ছে যিনি করিয়ে নিচ্ছেন বাবা, সে বাবাটা হচ্ছে প্রযোজক, আর যিনি দেখছেন ছোট ছোট বাচ্চা, সে বাচ্চাটা হচ্ছে কি? প্রযোজ্য। ঠিক আছে? ঠিক একই রকম মিথিলা শ্রাবণকে আকাশ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে মা যে শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা তো দেখছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে কোলের মা যে ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করে যে বাচ্চাকে যে চাঁদগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, চাঁদ দেখাচ্ছেন, তো এটা কিন্তু দেখার কাজটা করছেন হচ্ছে কে? শিশুটা। তাহলে ওই শিশুটা হচ্ছে প্রযোজ্য, এবং যিনি দেখাচ্ছেন সেটা হচ্ছে কি? প্রযোজক। প্রযোজক। এখন এখানে যে উদাহরণগুলো ছিল, সেই উদাহরণগুলোই কিন্তু একটু ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। আমি যে কথা বললাম সেটাই বলা হয়েছে, একটু দেখে পড়ে নেবেন। হ্যাঁ, যেরকম যেমন শিক্ষক ছাত্র, যেমন হচ্ছে কি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তার মানে কি? এখানে শিক্ষকের অনুপ্রেরণায় ছাত্ররা পড়তেছে। হ্যাঁ, সুতরাং শিক্ষক হচ্ছে প্রযোজক, ছাত্র হচ্ছে প্রযোজ্য। এখানে সবগুলোই বলা হয়েছে। তো বাবা আমাকে গাড়ি দেখাচ্ছে, তো এই বিষয়গুলো এখানে বিস্তারিত বলা, আমি যে কথাগুলো বললাম সেটাই আর কি বইয়ের মতো করে বলা রয়েছে। শেষে আরেকটা উদাহরণ খেয়াল করি, সাপুরে সাপ খেলাই। এখন কথা হচ্ছে, আমরা ছোটবেলায় দেখেছি গ্রামগঞ্জে যে কি হয়, বানর করে কি, কাঁধে করে বানর নিয়ে আসে, গাছে উঠায় দেয় বা বানরের নাচ দেখায়। বা অনেক সময় কী করে, সাপ নিয়ে আসে, যারা সাপুরে রয়েছেন সাপ নিয়ে এসে কী করে, গ্রাম অঞ্চলে কী করে, যারা নর্মালি কী হয়, চাল দিয়ে বা টাকা দিয়ে, ওই টাকা দিলে তাদেরকে হচ্ছে যে সাপ খেলা দেখায় বা বানরকে নাচানো দেখায়। তাহলে মূলত নাচটা কে করতেছে? বানর। কিন্তু নাচা নাচাচ্ছে কে? টাকার বিনিময় বা চালের বিনিময় বা কোনো কিছু সম্পদের বিনিময়, কোনো কিছু নেয়ার বিনিময়। কাজ করছে তো হচ্ছে সাপুড়ে, কিন্তু সাপুড়ে তো নাচতেছে না, নাচাচ্ছে কাকে? সাপকে। এটাই বলছে যে সাপুড়ে সাপ সাপ খেলাই বা সাপ নাচাই, যেটাই আমরা বলি। তাহলে বাক্যটিতে সাপুড়ে হচ্ছে ফোর্স করে বা টেকনিক অনুপ্রেরণা দিয়ে সাপকে হচ্ছে খেলা করতে বাধ্য করতে, সুতরাং সাপুড়ে হচ্ছে প্রযোজক, আর যিনি নাচছেন সেটা হচ্ছে প্রযোজ্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন সেম উদাহরণগুলো একই রয়েছে, এগুলো একটু দেখে নেবেন, বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন এগুলো কি আপনি বুঝতে পেরেছেন কিনা, আমার এই কথাগুলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কর্তৃকারকের যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে আমরা আগাবো। খেয়াল করি ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা আমরা নিশ্চয় জানি
যে প্রাণ কোম্পানির মালিক এত বড় একটা মানুষ, সে চাইলেই সে অনেক টাকার মালিক, তারপরেও কি হয়েছে যে 15,000 টাকা চাকরি করেন একজন সেলসম্যান, তার সাথে গিয়ে মার্কেটিং ভিজিট করে একই সাথে রেস্টুরেন্টে একই ডাল ভর্তা দিয়ে বা মাছ ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন। তাহলে কি বেতিহার কি বলছে, কোনো বাক্যে যদি দুটি কর্তা একই সাথে একই কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, বেতিহার কর্তা বলো। যদিও বাঘে মহিষে এক ঘাটে জল খায়, যদিও বাঘে মহিষে কোনোদিনই এক ঘাটে জল খাবে না, এটা সম্ভবও না। হ্যাঁ, কারণ জল খাওয়ার আগে আগে মহিষ রেখে ফেলবে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, রাজায় রাজায় লড়াই, হ্যাঁ এটা হইতে পারে, রাজায় রাজায় লড়াই করে তার নতুন রাজ্য দখল করবে। তাহলে দুইজন রাজা কি একই সাথে যুদ্ধ করতেছেন বা একই কাজ করতেছেন, তাহলে এটা কি বেতিহার কর্তা। আচ্ছা, তো এখন এই ব্যতিহার কর্তা থেকে আরো কিছু প্রশ্ন আসে, খেয়াল করি। বাচ্চা হলো বাচ্চার প্রকাশভঙ্গি, অর্থাৎ এই অনুযায়ী কি 3 প্রকার। খেয়াল করবে, এটা একটু মাথায় রাখবো। বাক্যের বাচ্য অনুযায়ী কর্তাকারক হচ্ছে 3 প্রকার, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কি, কর্মবাচ্য কোনগুলো, ভাববাচ্য কোনগুলো এবং কর্মকর্তৃবাচ্যটা প্রায় কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, অনেকেই ক্লিয়ার বলেছেন, সোনালী খাতুন সহ মামুন খান অনন আলহামদুলিল্লাহ বলেছেন। জি, ওকে, আপনারা বুঝতে পারলেই ভালো। ওকে, তো এখন আমরা কি জানবো, কর্তৃকারক। বাক্যের বাচ্য অনুযায়ী কর্তৃকারক হচ্ছে 3 প্রকার। কর্তৃকারক 3 প্রকার কি কি একটু খেয়াল করি। কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো কর্মবাচ্যের কথা কি বলা হয়েছে, যে বাচ্চে কর্মপত্রী কর্তৃপদে পরিণত হয় তাকে আমরা কি বলবো, পরিণত হয়ে বাচ্চে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে হচ্ছে আমরা কর্মবাচ্য বলবো। তো এখন কথা হচ্ছে যে এখানে যে উদাহরণগুলো রয়েছে আমরা নিশ্চয়ই জানি যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাই না? অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি আমরা খুব জানি। আমরা যখন ছোটোবেলায় পড়ে আসছি 6, 7, 8, 9-এ ইংলিশ ছিল যে ভয়েস নির্ণয় করে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, হ্যাঁ। তারপর আরও কী কী ভয়েস আছে, কগনেট, আরও অনেকগুলো ভয়েস আছে না, বিভিন্ন টেন্সের যেগুলো নিয়ম, ওগুলো পড়ে আসছি। তো এখন আমি বলি যে আই ইট রাইস, হ্যাঁ, তাহলে কি রাইস ইজ ইটেন বাই মি, আমি ভাত খাই বা আমার দ্বারা ভাত খাওয়া হয়। তারপর কি, তাজমহল পড়ে আসছে না আমরা, কে নির্মাণ করেন, শাহজাহান নির্মাণ করেন। তাহলে কি তাজমহল, শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়। অর্থাৎ এই প্যাসিভ যেগুলো রয়েছে, প্যাসিভ যেগুলো অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে, খেয়াল করি এই কর্তৃক, হ্যাঁ দ্বারা দিয়ে কর্তৃক, যদিও আমরা কি বলেছি, চোর ধৃত হয়েছে, ধরা হয়েছে, তাহলে কি আমাকে ভার্বের দিকে নজর দিব, তাই না? তাহলে কি বলছে, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে অর্থাৎ ধরা হয়েছে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে নিশ্চয়ই জানি আমরা, ধরা, ধৃত হয়েছে বা ধরা হয়েছে। তাহলে কে ধরা, কাকে ধরেছে, চোরকে ধরেছে, তাই না? কার মাধ্যমে, পুলিশ কর্তৃক। তাহলে এই পুলিশ কর্তৃক যে চোরটা ধরা হলো এটাই মূলত হচ্ছে কর্মবাচ্য। আর কর্মবাচ্য একটু মাথায় রাখবো, নর্মালি দ্বারা দিয়া এবং কর্তৃক, অর্থাৎ খেয়াল করি কর্তৃক দ্বারা দিয়া, এই যে এগুলো ইন্ডিকেট করা আছে, আমি লিখে দিচ্ছি দ্বারা দিয়া। আপনার কাছে যে বইটা আছে সেই বইয়ের এই কর্তৃকারকে গিয়ে খেয়াল করে দেখবেন যে এই যে কর্মবাচ্য, এই কর্মবাচ্যের মধ্যে যতগুলো উদাহরণ রয়েছে সবগুলোই দ্বারা দিয়া কর্তৃক, এই ওয়ার্ডটা কিন্তু এই বাক্যের মধ্যে থাকবে। তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে কর্মবাচ্য। সাধারণত, হ্যাঁ সাধারণত খেয়াল করি, ভাববাচ্যের কথা যদি বলি, ভাবের প্রাধান্য হলে ভাববাচ্য হবে, ভাবের প্রাধান্য, হ্যাঁ ভাবের যদি প্রাধান্য হয় তাহলে ভাববাচ্য। কিরকম, আমার যাওয়া হবে না, আমার মনে হয় আর যাওয়া হবে না, তোরা যা। এই যে একটা ভাব, মনের যে আবেগ, ভাবের যে প্রকাশ, ভাবের যে বহিঃপ্রকাশ, আমার মনে হয় এই যাত্রায় আর যাওয়া হইল না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তারপর কি, তার আশা হবে না, কর্মের সাথে দেখা হবে না, এত কষ্ট করে আসলো কর্মের সাথে দেখা হবে না, ছেলেটা খুব, হ্যাঁ দেখা করলো না, যাই হোক। তারপর কি, আমাকে যেতে হবে, হ্যাঁ আমাকে যে, অর্থাৎ ভাবের যে প্রকাশ, ভাবের যে প্রকাশগুলো, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন যে কর্তৃকারক, এখানে যে উদাহরণগুলো অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য বা ভাববাচ্য থেকে যদি আসে বা প্রশ্ন হয়, মনে রাখবেন এগুলো আমরা নিশ্চয় জানি। প্রথম সত্য তো এগুলো তো এগুলো হচ্ছে যে কি, কর্তৃকারক, রাইট? প্রথম সত্য হচ্ছে এগুলো হচ্ছে কর্তৃকারক, তারপরে হচ্ছে এগুলো আসলে কর্তৃবাচ্য, ভাববাচ্যের মধ্যে পড়বে, কর্মকর্তৃবাচ্যের মধ্যে পড়বে না কোন বাচ্যের মধ্যে পড়বে, এটা তো পরের প্রসঙ্গ। তাহলে এখন এই উদাহরণগুলো যেগুলো রয়েছে বা এই নিয়মগুলো মোটামুটি যদি পরীক্ষা আসে, মাথায় রাখবেন এগুলো এই ভাববাচ্যই জিজ্ঞেস করবে, যেটা ভাববাচ্য কিনা বা কর্তৃবাচ্য কিনা বা কর্মবাচ্য কিনা, কর্মকর্তৃবাচ্য কিনা, এগুলো কিন্তু নির্দেশ করবে। সব থেকে বেশি যেটা আসে যে এটা কর্মকর্তৃবাচ্য।
এটা বেশি আসে। তো এটা চিনবেন কিভাবে? আমি এর আগে বলেছি কি, আচ্ছা তার আগে একটু সংজ্ঞাটা একটু খেয়াল করি, জাস্ট ছোট করে লিখে দিয়েছি যে কর্মটা কর্তার মতো কাজ করবে। কর্মটাই হচ্ছে কর্তার মতো কাজ করবে। ফুল ফোটে, ফোটে হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে এই ফোটার কাজটা কে করে? ফুল তো নিজেই করতেছে, তাই না? ফুল নিজেই করে। তাহলে ফুল ফোটে, তাহলে এটা কি, আমরা প্রথম কথা হচ্ছে কর্তৃকারক, তাই না? তো কর্তৃকারক, তারপর এটা হচ্ছে কর্ম কর্তৃবাচক, অর্থাৎ এই কর্মটা কি বলছে, কিসের মতো কাজ করে এটা? এই কর্মটা হচ্ছে কর্তার মতো কাজ করবে। কিরকম? আমি যদি আরেকটা উদাহরণ দেখি, যে ট্রেন চলে, আমি স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি, ট্রেন থেকে যাচ্ছে আসতেছে, অনেকে দেখি বাচ্চা কাচ্চা বা যারা অনেকে উচ্ছৃঙ্খল টাইপের, তারা দেখেছি পাথর নিক্ষেপ করতেছে ট্রেনে। যদি এটা ঠিক না, খুবই মারাত্মক বিষয়, খুবই অপরাধের বিষয়। হ্যাঁ, তো এই যে ট্রেনগুলো যাচ্ছে, আমি তো ড্রাইভারকে দেখি না, বা আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, আমি তো দেখি না, আমি শুধু দেখি ট্রেন মনে হয় এমনি এমনি যাচ্ছে, তাই না? তো ব্যাপারটা এরকম, ট্রেন চলে, কিন্তু নর্মালি কিন্তু মনে হতো এটা কর্মকারক বা কর্ম, কিন্তু আপনার কিন্তু কর্ম নয়, কারণ ট্রেন চলে, নিজে সে ড্রাইভার চালাচ্ছে না, কীভাবে চালাচ্ছে সেটা সেটা তো ব্যাপার না, ট্রেন চলতেছে, তাই এটা হচ্ছে কর্মকারক। তাহলে এই কর্ম, এখানে এটাই বলেছে, কর্মটাই যখন কর্তার মতো কাজ করতেছে। নর্মালি কিন্তু আমরা দেখে মনে হচ্ছে কর্মকারক না, কর্মের মতো তো মনে হচ্ছে, ট্রেন চলছে বস্তু, হ্যাঁ কর্ম। তাহলে এখন কথা হচ্ছে এই কর্মটাই যখন কর্তার মতো কাজ করবে, সেটাই হচ্ছে কি, কর্মকর্তৃবাচক। যেরকম যদি বলি ঘড়ি ওড়ে, হ্যাঁ বাঁশি বাজে, এই যে বাঁশি বাজে, কর্মকর্তৃবাচক। আপনারা নিশ্চয়ই এই উদাহরণগুলো খুব মাথায় আছে, বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি বাজে হ্যান ত্যান, এগুলো তো নর্মালি পরীক্ষায় আসেই, বাট একটু বুঝিয়ে পড়তে হবে। বুঝিয়ে খেয়াল করি, যে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, খুব সম্ভবত এটা কোনো কোন এক বিসিএস এর প্রশ্ন ছিল এটা। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই যে জল নামতেছে, নামাটা তো ক্রিয়া, তাই না? নামছে, নিচ দিকে নামছে, তো আসলে জলটা আসলে কিভাবে নামছে? নিজে নিজে তো নামছে, পাহাড়ের ঢাল বেয়ে নামতেছে। তাহলে এটাই মূলত কর্তৃকারক, আর কর্তৃর মধ্যে হচ্ছে কর্মকর্তৃবাচ্য, আচ্ছা বিষয়। তারপরে কাননে কুসুমকলি সকলে ফুটিল, তারপরে সুতি কাপড় অনেকদিন টেকে, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, পূর্ব দিকে কিন্তু সূর্য উদিত হয়। এই সবগুলো বিষয়ই কিন্তু কর্মকর্তৃবাচ্যের মধ্যে পড়ে। তো এটা একটু মাথায় রাখবো যে কর্মবাচ্য, ভাববাচ্য মানে ভাবের একটা বহিঃপ্রকাশ, হ্যাঁ ভাবের একটা প্রকাশ। আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন না, বেশি বেশি যখন পড়বেন, আপনি এখন হয়তো বা ওইরকমভাবে 50% বুঝতে পারছেন বা 60% বুঝতে পারবেন। আমার ক্লাস করার পরে আপনি যখন একটু বই পড়বেন, একবার রিডিং দিবেন বা একটু এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন পুরোপুরি মাথায় ঢুকবে না, বা যারা আগে থেকে একটু পড়ছেন তারা হয়তো বুঝবেন, বাট যারা নতুন পড়তেছেন তারা কিন্তু হয়তো বা বুঝতে পাচ্ছেন 40% 50%। কিন্তু আপনি যখন এই ক্লাসটা আবার দেখবেন বা নোট ডাউনগুলো একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, বইগুলো একটু পড়বেন, তখন কিন্তু আপনি রিলেট করতে পারবেন। আর তার চেয়ে বড় কথা, আমাদের যে আরও যে প্রকারগুলো রয়েছে, করণ, সম্প্রদান, অধিকরণ, অপাদান, এগুলো যখন জানবো, সবগুলো যখন এক জায়গায় রিলেট করবেন, তখন কিন্তু আপনি আরও একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে কনফিউশন তৈরি হচ্ছে। যেরকম আমরা ধ্বনি পরিবর্তনের সময় কিন্তু কনফিউশন তৈরি হয়েছে, একই রকম অনেক বিষয়, যেরকম আমরা পড়ছি না যে অসংগ, অন্তহতি, তারপর কি ব্যঞ্জনচ্যুতি, এগুলো কিন্তু অনেকটা রিলেটেড। সুতরাং আপনি যখন সবগুলো পড়বেন, মানে সবগুলো প্রকার যেগুলো রয়েছে আমরা যখন জানবো, তখন ইনশাল্লাহ একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আহ, সব ঠিক হয়ে যাবে আশা করি, বোঝার না বোঝার কোনো সুযোগ নাই। আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ, আপনাদের বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। খেয়াল করি, কর্মকারক, তো কর্ম হচ্ছে কি, ক্রিয়ার আশ্রয়, এবং ক্রিয়ার কাজটি যার উপরে প্রয়োগ করা হয় তাকেই হচ্ছে কর্ম বলে। আচ্ছা, ক্রিয়ার সাথে কর্মপদের যে সম্পর্ক, সেটাই কর্মকারক। তো কাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। এটা কিন্তু বইয়ের সংজ্ঞা, কি, কর্তা যাকে আশ্রয় করে কর্ম সম্পাদন করে বা ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে কি কারক, কর্মকারক, বা ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম। ওকে, তো এখন খেয়াল করি, এখানে বলছে গরু ঘাস খায়, এক্সাম্পল বলা হয়েছে যে গরু ঘাস খায়। তো আমরা ভার্বের দিকে নজর দিব, ক্রিয়ার দিকে নজর দিব। খাই, খাওয়ার কাজটা কে করতেছেন? গরু। গরু, গরু বানানটা একটু খেয়াল করবেন, হ্যাঁ বানানটা কিন্তু একার ওকার দেওয়া রয়েছে, কেন? বানান কিন্তু চেঞ্জ হয়েছে এটা, হ্যাঁ অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি কিন্তু গত ক্লাসে পড়িয়েছি এটা। তাহলে গরু ঘাস খায়, এটা হচ্ছে কর্তৃ। তাহলে কি খায়? ঘাস খায়, এটা হচ্ছে কি, কর্ম, কর্মকারক। তাহলে গরু হচ্ছে কর্তৃকারক, ঘাস হচ্ছে কি, এখানে কি খায়, যদিও আমি বলেছি যে কি
এগুলো দিয়ে আসলে ওভাবে না পড়ে কি বা কাকে এগুলো দিয়ে আমরা কর্মকারক হয়, যদিও আমরা এভাবে পড়ার চেষ্টা করব না, তারপরেও কিছু কিছু বিষয়গুলো এর মধ্যে কিন্তু চলে আসে বা পারবে হয়, অনেকটাই হয় বা 50% 40% হয়, কিন্তু একটু ডিপলি যেগুলো সবগুলো কিন্তু হয় না। তো আমরা যেটা এই নিয়মের মধ্যে পরে পড়লাম ওকে, কিন্তু যেগুলো ডিপলি মেইনলি আমরা ফোকাস করবো হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করে, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পৃক্ত কি, সম্পর্ক কি, এটা দিয়ে বা এই মাধ্যমে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন খেয়াল করি দুই ধরনের কিন্তু কর্মপদ আছে। কয় ধরনের? একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম, যেটা আমি বেসিকের মধ্যে পড়িয়েছি। খেয়াল করে আবার একটু দেখি, এখানে বলা হয়েছে কি মুখ্য হচ্ছে কি ব্যক্তিবাচক এবং গৌণ হচ্ছে কি, সরি মুখ্য হচ্ছে বস্তুবাচক আর গৌণ হচ্ছে ব্যক্তিবাচক। কেন আমি বলেছি জনগণ বানানোর ক্ষেত্রে, খেয়াল করি বোঝার সুবিধার্থে জনগণ আমি ধরে নিলাম, জনগণ বানানো হচ্ছে মূর্ধন্য, হ্যাঁ মূর্ধন্য ন ধরে নিলাম, তাহলে জনগণ, এখানে জনগণ মানে হচ্ছে মানুষ বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে, তার মানে কি গৌণ বানানোর ক্ষেত্রে একটা গ আছে, একটা মূর্ধন্য, তার মানে কি এখানে কিন্তু মানুষ বোঝাচ্ছে না, বাট এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। এইভাবে কিন্তু আমরা চাইলে মনে রাখতে পারি। উল্টাপাল্টা হয়ে যায় আমাদের অনেক সময়, যে মুখ্য ব্যক্তি আসলে কি, গৌণটা আসলে ব্যক্তি না বস্তু, বা মুখ্যটা ব্যক্তি না বস্তু, এটা অনেক সময় আমাদের উল্টাপাল্টা হয়ে যায়। তো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। যাই হোক, তো এখন আমরা খেয়াল করব, এখানে কিছু কথা আছে, এগুলোকে পড়ে নেবেন, যে গৌণ কর্মে বিভক্তিযুক্ত হলেও মুখ্য কর্মে হয় না নর্মালি। তো এখন হচ্ছে যেগুলো আসলে পরীক্ষায় আসে, হ্যাঁ যেগুলো আসলে পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে আমি একটু বলে দেই, এটা যদিও এর আগে বলে আসছি, একবার বলি যে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। তাহলে দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন, দেয়া, গিফট, গিফট করা, গিফট মানে দেয়া, তাহলে ক্রিয়াটা ফোকাস করলাম। তাহলে এখানে আমি যদি বাবার নিচে আন্ডারলাইন করা থাকে, বাবা দিয়েছেন কর্তৃকারক, আমাকে দিয়েছে, তাই না, কর্ম, এটা হচ্ছে কর্ম, কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, তাহলে গৌণ কর্ম। কেন? কারণ এখানে আমাকে হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তি বোঝাচ্ছে গৌণ, তাহলে কলমটা হচ্ছে বস্তু, তার মানে এটা মুখ্য কর্ম। আচ্ছা, এইটাই বলা হয়েছে এখানে। এখন খেয়াল করে এখান থেকে পরীক্ষায় আসে, পরীক্ষায় যেটা আসে, যে নর্মালি বেশি যেটা আসে কর্ম করতেই পারছ কোনগুলো। ও আরেকটা কথা আমি বলে দেই, বলতে আমি ভুলে গিয়েছি, এটা হচ্ছে এই যে কর্মকর্তৃবাচ্য, এই কর্মকর্তৃবাচ্যের নর্মালি আমরা কিন্তু জানলাম যে কর্মটাই কর্তার মতো কাজ করে, বা আমরা কি কয়েকগুলো উদাহরণ দিচ্ছি, বাঁশি বাজে, ট্রেন 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 চলে, এগুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন নর্মালি, যদিও এটা কোনো নিয়ম না বা বইয়ের মধ্যে কোথাও ভাবে নাই, বাট নর্মালি কমন সেন্স, সাধারণত বলছি, সাধারণত সব জায়গায় না, সাধারণত এই কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কি হয়, কর্মকর্তৃবাচ্যের এই আন্ডারলাইন করা অংশটা নর্মালি বা সাধারণত হচ্ছে বস্তুবাচক হয়। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ নোট ডাউন করে নেবেন, বুঝতে সুবিধা হবে। কীরকম? যেমন ফুলটা একটা বস্তু, ট্রেনটা একটা বস্তু, ঘড়িটা একটা বস্তু, হ্যাঁ পাহাড়ের ঢাল বেয়ে জলটা নামে একটা বস্তু, বাঁশিটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ পরীক্ষা, তারপর কি সূর্য। তো সাধারণত সুতি কাপড় বস্তুবাচক ভাই সাধারণত। তবে আমরা এদিকে যাচ্ছি না, আমরা এটা আসলে কোনো নিয়ম না, এমনি নর্মালি বোঝার তাগিদে, বাট আমরা যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা ক্রিয়াকে দ্বারা প্রশ্ন করব এবং ক্রিয়ার মাধ্যমে আমরা সব কিছু জানবো। ওকে, তো এখন কর্মকারকের ক্ষেত্রে আমরা 4 প্রকার কর্মকারকের ক্ষেত্রে জানি, এবং এগুলোই নর্মালি পরীক্ষায় আছে, সকর্ম, প্রযোজক, সমধাতুজ এবং একটা হচ্ছে কি উদ্দেশ্য ও বিধেয় কর্ম। তো একটু খেয়াল করি যে সকর্ম ক্রিয়ার কথা বলা হচ্ছে কি, যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকে সকর্ম, নর্মালি যেটা বোঝায় আর কি, নর্মালি যেটা বোঝায়, যেরকম কি তুলি ফুল তোলে, এখানে কি তোলে, ফুল তোলে, হ্যাঁ জবা উপন্যাস পড়ে, হ্যাঁ রহিম মাছ ধরে, নর্মালি যেগুলো সেগুলো হচ্ছে সকর্ম ক্রিয়ার উদাহরণ। প্রযোজক ক্রিয়ার কথা যদি বলি, তো একজনের অনুপ্রেরণা সঠিক, আমি এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি। প্রযোজক মানে কি, প্রথম কথা হচ্ছে আমরা প্রযোজক সম্পর্কে তো জানলাম, আমি অনুপ্রাণিত করে বা একজন আরেকজন, মানে একজন করিয়ে নেয়, নিজে না করে অন্যজনের অন্যজনের কাছ থেকে করিয়ে নেয়, সেটা হচ্ছে প্রযোজক, আর যিনি করেন সেটা হচ্ছে কি প্রযোজ্য, তাই না? তাহলে এখানে বলছে কি একজনের অনুপ্রেরণা, সহজ ভাষায় অন্যজন কাজ করবে, তখন সেই ক্রিয়ার কর্মকে বলা হয় হচ্ছে প্রযোজক কর্ম। যেমন কি ছেলেটিকে বিছানায় শোয়াও। এখন ছেলেটিকে, একটা ছোট বাচ্চা হয়েছে, হ্যাঁ বয়স ধরেন কয় মাস, যদি বলে 2-3 বছর বয়স, একটা ছোট বাচ্চা ঘুমায় পড়ছে, তো এখন বলছে কি ছেলেটিকে, সেই ছোট ছেলেটিকে বিছানায় শোয়াও। তাহলে শোয়ার কাজটিকে ছেলে নিজে যে করবে না, কাকে বলছে, বাবা তার ওয়াইফকে বলতেছে, বা ছেলেটির মাকে বলছে, বাবা তার, মানে ছেলেটির বাবা তার মাকে বলছে, ছেলেটির মাকে বলছে যে ছেলেটিকে বিছানায় শোয়াও। তাহলে শোয়ার কাজটা তো নিজে করছে না, কারো মাধ্যমে মাকে করে দিচ্ছে, মায়ের মাধ্যমে। তাহলে এটা কি, তাহলে শোয়াওটা আসলে কি ক্রিয়া, তাহলে ক্রিয়াটা আসলে যদি বলি, ছেলেটি কি শুবে, বিছানায় শোয়াও, ছেলেটি কি শুবে, নিজে নিজে শুবে না, কে শোয়াবে এখানে, কেউ একজন, মা, বোন, ফুপি,
কেউ একজন ছেলেটিকে বিছানায় শোয়া, কেউ একজন কাজ করবে, তাই না? সেটা কেউ একজনটাই হচ্ছে কি কর্তৃ, আর ছেলেটিকে করাও শোয়াও সেটা হচ্ছে কি কর্ম। এই কর্মকে আমরা বলবো হচ্ছে প্রযোজক কর্ম। আর সমধাতুক এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো। সমধাতুজ, সমধাতুজ কর্ম এতটাই গুরুত্বপূর্ণ, খুবই পরীক্ষায় আসে। খুব রিসেন্ট কিন্তু এই 50তম বিসিএসেও কিন্তু একটা প্রশ্ন ছিল, খুব সম্ভবত একটা প্রশ্ন 50তম প্রশ্ন ছিল যে সমধাতুজ কর্মটা আসলে কি। সমধাতুজ কর্মটা আসলে কি খেয়াল করি যে একই ধাতু থেকে ক্রিয়া বা কর্মপদের উৎপত্তি যদি হয় তাহলে সেটাকেই সমধাতুজ। খুবই খুবই ইজি। একই ধাতু থেকে বা একই ক্রিয়া থেকে। খেয়াল করি যে বেশ একা ঘুম ঘুমিয়েছি, খুব পড়া পড়িয়েছি। একটা জিনিস রিলেট করুন তো, এই পড়ার সাথে এই ঘুমের সাথে ঘুমিয়েছি সম্পর্ক আছে না? আছে। পড়ার সাথে পুড়িয়েছি সম্পর্ক আছে না? আছে। ফলের সাথে ফলের সাথে সম্পর্ক আছে না? আছে। তো এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার নিয়ম তো পড়ছি অনেকগুলা, কারকের নিয়ম তো অনেকগুলো পড়ছি, কর্মকারক, কর্তৃকারক, তারপর হচ্ছে কর্মবাচ্যর কারক, যখন পড়বো সব তখন তো গোলাই যাবে, মনে হবে এটা কি যে এটাই যে হবে সেটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, বুঝবেন কিভাবে? অপশন তো থাকবে 4টা। আপনি তো অপশন তো 10টা 15টা সবগুলো নিয়ম তো আর অপশনের মধ্যে থাকবে না। তাহলে আপনি যখন অপশন 4টা সিলেক্ট করবেন, এখানে যখন আরও কয়েকটা কারকের নিয়ম থাকবে তখন কিন্তু আপনার মাথায় ক্যাচ করবে যে আসলে এটা তো হচ্ছে না, তার মানে এটা বাদ, এটা হচ্ছে না, তার মানে এটা এই নিয়মের মধ্যে পড়বে। এভাবে কিন্তু নর্মালি বুঝে যাবেন। তাহলে কি বাজনা বাজে, একটা এটার সাথে কিন্তু একটা রিলেটেড, বাজনা বাজে দেখি সেই কবে থেকেই দেখছি, দেখা দেখছি, হ্যাঁ, বলা বলবো। এই যে ভার্বের বা ক্রিয়ার এটাই বলছে যে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্মপদের উৎপত্তি, সেটাই হচ্ছে সমধাতুজ কর্ম। তবে মাথায় রাখবো যদি অপশনে সমধাতুজ কর্মটা যদি না থাকে সেক্ষেত্রে এটার আরও একটা নাম, সেই নামটা হচ্ছে কি ধাত্তর্থক কর্ম। পরীক্ষায় কিন্তু সমধাতুজ কর্ম অপশনে নাও থাকতে পারে, কি থাকবে? ধাত্তর্থক কর্ম। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে ধাত্তর্থক। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, তো পরবর্তীতে যদি বলি আরও একটা রয়েছে উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য এবং বিধেয় কর্ম এটা একটু আমরা দেখব। একদম রাকিব বলেছেন যে সমধাতুজ কর্ম হচ্ছে কগনেট অবজেক্ট, এক্স্যাক্টলি কগনেট, হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা উদ্দেশ্য এবং বিধেয় কর্ম সম্পর্কে একটু জানবো। একটু খেয়াল করি যে কর্তা যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। এই জিনিসটা খুবই খুবই ঠান্ডা মাথায় বুঝবেন, একবার বুঝতে না পারলে পরে আবার ভিডিওটা দেখবেন, হ্যাঁ। ওকে, খেয়াল করি উদ্দেশ্য ও বিধেয় কর্মটা হচ্ছে কিভাবে চিনব। কর্তা যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর যার উদ্দেশ্য নিয়ে কর্তা যা বলে সেটা হচ্ছে বিধেয় কর্ম। মাথার উপর দিয়ে গেছে সবার, রাইট? স্বাভাবিক, উপর দিয়ে যাওয়াই স্বাভাবিক, টেনশন করার কোনো কারণ নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করি এটা একটু ভালোভাবে মনোযোগ দেবো একটু সবাই। বলছে কর্তা যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর যার উদ্দেশ্য নিয়ে কর্তা যা বলে সেটা হচ্ছে বিধেয় কর্ম। কীরকম উদাহরণগুলো দেখলে খেয়াল করি। আমরা এই উদাহরণগুলো কি করি নর্মালি পড়ি, বুঝে পড়ি ও না বুঝে পড়ি আমরা বলে দেই। এগুলোই নর্মালি যেগুলো বোর্ড বই আছে পরীক্ষায় যদি আসে নর্মালি কিন্তু এই বোর্ড বইয়ের যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলোই কিন্তু পরীক্ষায় অপশনে থাকে। যে জন্য আসলে আপনাদের এগুলো পড়ে পড়ে অভ্যস্ত এবং এটাই আপনারা বুঝুন আর না বুঝুন একদম মুখস্থ। কীরকম? যেরকম দুধকে মোরা দুগ্ধ বলি, একদম সবার মুখস্থ। হলুদকে বলি হরিদ্রা, তাই না? গাভীকে মোরা গাই বলি বা গাই। এগুলো কমন বিষয়, তো আমরা মুখস্থ তো করবোই, পড়তে পড়তে মুখস্থ তো হবেই, তারপরেও আমরা একটু বুঝবো, বুঝিয়ে পড়ার চেষ্টা করব যাতে করে মুখস্থর বাইরে এর বাইরে আসলেও যেন আমরা অ্যান্সার করতে পারি। খেয়াল করি এখানে উদাহরণগুলো খেয়াল করি। দুধকে মোরা দুগ্ধ বলি। প্রথম কথা হচ্ছে আমরা ক্রিয়া ক্রিয়া খুঁজবাকে কোথায়? বলি, বলার কাজটা হচ্ছে ক্রিয়া, তাই না? বলি হচ্ছে কি ক্রিয়া। তাহলে বলি যদি ক্রিয়া হয় তাহলে বলিটা আন্ডারলাইন করা আছে কার নিচে? দুধকে। দুধকে মোরা দুধগ বলি। আরেকটা হচ্ছে কি মোরা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি দুধকে মোরা দুগ্ধ বলি। তো এখন কথা হচ্ছে যে এই যে দুধকে যে আমরা দুধ বলি সে বলার কাজটা কে করতেছে? আমরা কিন্তু ক্রিয়ার সাথে সম্পৃক্ত করব। প্রথম কথা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পৃক্ত, একটা দুধের সাথে সম্পৃক্ত করবো, আর একটা হচ্ছে মোরা মানে কি আমরা, তাই না? মোরা মানে আমরা, তাহলে দুধকে আমরা দুগ্ধ বলি, তাহলে এখানে বলার কাজটা কে করতেছে? আমরা। তাহলে আমরা হচ্ছে কি কর্তৃকারক। আর কাকে বলি?
দুধকে বলি, তাই না? তাহলে দুধকে হচ্ছে কি, এটা হচ্ছে কর্ম। দুধকে হচ্ছে কি কর্ম, আর দুগ্ধ বলি কারা বলি, আমরা বলি। তা আমরা হচ্ছে কি কর্তা, আর দুধকে হচ্ছে কর্ম। এই কর্মের নাম হচ্ছে কি উদ্দেশ্য কর্ম। এটার নাম হচ্ছে উদ্দেশ্য কর্ম। কি রকম খেয়াল করি, এখানে সংজ্ঞা একটু দেখি যে কর্তা যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। তাহলে কর্তা, আমরা কি কর্তা পেলাম কোনটা, মোরা। তাহলে মোরা, দুধকে মোরা দুগ্ধ বলি, আমরা কর্তা পেয়েছি হচ্ছে মোরা। তাহলে আমরা বা মোরা হচ্ছে দুধকে দুগ্ধ বলি। তাহলে এখানে বলছে কর্তা, কর্তা কোনটা, মোরা। তাহলে যার সম্পর্কে, কার সম্পর্কে, দুধ সম্পর্কে। তাহলে যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। তার যেহেতু দুধ সম্পর্কে বলছে, তাহলে দুধটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। দুধটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, একটু কর্ম লিখে দিই। তাহলে সংজ্ঞার সাথে কি মিলতেছে, যে প্রথমে আমরা বের করলাম হচ্ছে কর্তা, তাই না, কর্তা। তাহলে দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে বলার কাজটা কে করছে, যেহেতু কর্তা আমরা পেয়ে গেছি কর্তা মোরা, তাহলে এই মোরাটার কথা বলছে কর্তা যার সম্পর্কে বলে, কার সম্পর্কে বলছে, দুধ সম্পর্কে বলতেছে, তাই না। তাহলে যার সম্পর্কে বলে সেটা হচ্ছে কি উদ্দেশ্য কর্ম, তার মানে দুধকে হচ্ছে উদ্দেশ্য কর্ম। পরের লাইনটা দেখি, আর উদ্দেশ্য নিয়ে কর্তা যা বলে, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কর্তা যেটা বলবে সেটা হচ্ছে বিধেয় কর্ম। এখন এই দুধ সম্পর্কেই কিন্তু মন্তব্য করছে, কি মন্তব্য করছে, কে মন্তব্য করছে, কর্তা। কি বলছে, দুধকে মোরা দুগ্ধ বলি। খেয়াল করি, এই দুধ সম্পর্কে মন্তব্য মন্তব্য করছে কি, দুধকে মোরা দুগ্ধ বলি। তাহলে আমরা যেটা জানলাম যে প্রথমে আমরা বলি অর্থাৎ ক্রিয়াটাকে দেখব, ক্রিয়াটার সাথে সম্পর্ক, কার সাথে কি সম্পর্ক, সম্পর্কের মাধ্যমে আমরা জানলাম যে মোরার সাথে ক্রিয়ার সম্পর্ক হচ্ছে কর্তৃকারকের, কর্তার সম্পর্ক। তাহলে কর্তা যখন আমরা পেলাম, তাহলে এখানে বলছে কর্তা যার সম্পর্কে যে বলে সেটা উদ্দেশ্য। তাহলে কর্তা কার সম্পর্কে বলছে, দুধ সম্পর্কে। তাহলে দুধ সম্পর্কে যেটা বললো, তাহলে এটা উদ্দেশ্য কর্ম। আর এই উদ্দেশ্য নিয়ে কর্তা যা বলে, অর্থাৎ এই উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্য কি বললাম, দুধ, অর্থাৎ দুধ সম্পর্কে এই মোরা যা বলে সেটাই হচ্ছে কি বিদেহ। তাহলে দুধ সম্পর্কে কি বলছে, দুগ্ধ বলছে, তাহলে এই দুগ্ধ, দুগ্ধ হচ্ছে বিদেহ। একই রকম হলুদকে বলি হরিদ্রা, তাহলে এখানে বলার কাজটা কে করছে, বলি, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে দুধকে বলি হরিদ্রা, দুধকে বলি হরিদ্রা। তাহলে হলুদকে, সরি, হলুদকে বলি হচ্ছে কি হরিদ্রা। তাহলে বলার কাজটা কে করছে, এটা এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে হলুদকে আমরা, এখানে কিন্তু আমরা যদি বলি কিনা, আমরা, আমরা যদি উজ্জ্বল রয়েছে, হ্যাঁ, আমরা, আমরা হলুদকে বলি হরিদ্রা, আমরা এখানে নাই। তার মানে হলুদকে বলি হরিদ্রা, তাহলে আমরাটা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তৃ, কর্তা। তাহলে হলুদকে বলি, কর্মটা হচ্ছে কে, হলুদ। তাহলে এই কর্মটা কি কর্ম, এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। কেন, আমরা হলুদকেই তো হরিদ্রা বলি, তাই না, যেহেতু কর্ম পাইলাম আমি হচ্ছে, কর্তা পাইলাম হচ্ছে আমরা, যদিও এখানে নাই, হ্যাঁ, তো আমরা কর্তা যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে হলুদকে হচ্ছে আমরা উদ্দেশ্য কর্ম বললাম। একজন বলেছেন মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিক, এটা মাথার উপর দিয়ে যাওয়া স্বাভাবিক। আমি এই জন্য কিন্তু প্রথমেই বলে রাখছি যে আমার এই পড়ানো শেষ হইলে আপনি আবার 2-3 বার দেখবেন ভিডিওটা, এবং ঠান্ডা মাথায় বুঝিয়ে বুঝিয়ে পড়বেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। বোঝার না বোঝার কিচ্ছু নাই, আমি বুঝিয়ে দিয়েছি, বারবার আবারও বলতেছি, আমি আবারও ক্লিয়ার করে দিব প্রয়োজনে, কোনো সমস্যা নাই। খেয়াল করি এখানে হলুদকে বলি হরিদ্রা, বলিটাকে ক্রিয়া। তাহলে আমরা পড়েছি সবসময় ক্রিয়ার সাথে সম্পর্ক কি অন্য বাক্য, এটা দেখবো। তাহলে হলুদের সাথে ক্রিয়ার সম্পর্ক কি যদি বলি, হলুদকে বলি, তাহলে এখানে কিছু তো একটা উজ্জ্বল আছে, তাই না। তাহলে কর্তাটা কি, কর্তা হচ্ছে আমরা, আমরা। তাহলে এই আমরা এখানে কর্তা, আমরা কিন্তু বুঝতে, হলুদকে বলি হরিদ্রা, তার মানে এখানে বুঝতে পারছি না, এখানে একটা আমরা বোঝাইতে যাচ্ছে, বা আমি হলুদকে বলি হরিদ্রা। তাহলে এখানে আমরা হচ্ছে কি কর্তা। তাহলে এখানে কি বলছে, এই যে কর্তা, সংজ্ঞা একটু খেয়াল করি, সংজ্ঞা
এই যে কর্তা, কর্তা যার সম্পর্কে বলে, কার সম্পর্কে বলতেছে? হলুদ সম্পর্কে বলতেছে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কিন্তু আপনার বিধেয় কর্ম। এই যে এই বিধেয় কর্ম, এই যে এটা বিধেয় কর্ম। আর এই হলুদকে আমরা কি বললাম? হলুদ থেকে তো আসছে হরিদ্রা, দুধ থেকে তো দুগ্ধ। তার যেহেতু হলুদ থেকে হরিদ্রা আসছে, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। হ্যাঁ, এটা হচ্ছে বিধেয় কর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওটা আবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক একই রকম গাভীকে মোরা গাই, গাভীকে মোরা গাই বলি, তাই না? তো এখন গাভীকে মোরা কারা? এখানে লেখা আছে মোরা, বলি, এখানে ভার্বটা কিন্তু গাভীকে মোরা গাই বলি। এই যে বলি, বলিটা হচ্ছে কি? ক্রিয়া। তাহলে এই এই বলার কাজটা কে করে? মোরা, আমরা, আপনারা। তাহলে আমরা বা মোরা বলি, কি বলি? গাইকে, গাভীকে গাই বলি। তাহলে আমরা যেহেতু প্রথমে দেখব কারা কে বলে? মোরা বা আমরা করতে পেলাম। তো এই করতে যখন কার সম্পর্কে বলবে? এই গাভীর সম্পর্কে বলবে। এটা হচ্ছে উদ্দেশ্যকর্তা, তাই না? এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, সরি উদ্দেশ্য কর্ম। আর এই গাভীর থেকে কি হয়েছে? এখানে বলছে কি যে উদ্দেশ্য নিয়ে কর্তা যা বলে সেটা হচ্ছে বিধেয় কর্ম। অর্থাৎ এই গাভীর সম্পর্কে এই কর্তা যেটা বলবে সেটা হচ্ছে কি? বিধেয় কর্ম। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝেছেন। যদিও লাস্ট যে নিয়মটা ছিল এটা একটু জটিল, একটু ক্রিটিক্যাল। কোনো কারণ নাই, কোনো টেনশনের কারণে আপনি এই ভিডিওটা ঠান্ডা মাথায় খাতায় প্রয়োজনে নোট ডাউন করে একটা বাক্য শুনবেন, থামাবেন, আগে বুঝবেন আমি কি বলেছি। সেটা বুঝে ওইটা যখন বুঝবেন আরেকটু একটা দেখবেন, দেখে প্রয়োজনে আবার পোজ করে আবার থামাবেন। এভাবে কিন্তু দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা ক্লাসে চলে আসছি, সমস্যা নেই, শেষের দিকে। তো হচ্ছে বিষয়, আমাদের কারকের একটা ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আমাদের রুটিন অনুযায়ী যদি বলি, কাল দিন পর অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের কারকের লাস্ট ক্লাস হবে বা কারকের শেষ ক্লাস। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে যেগুলো বাকি রয়েছে ওগুলো শেষ করে দেব। আর আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ছিলেন, আছেন, আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, এটাই সবসময় দোয়া থাকবে। এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।